আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে ইংলিশ মজা স্টুডিও থেকে স্বাগত। সাথে আছি আমি তোমাদের সিনহা স্যার। আজকে আমরা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাসের শেষ ক্লাসটি করব, যেখানে আমরা 2024 সালে অনুষ্ঠিত সকল বোর্ডের সমাস অংশের প্রশ্নগুলো সমাধান করব এবং সমাসের কিছু একদম মৌলিক খুঁটিনাটি বিষয়, যেগুলো নিয়ে আমরা আমি তোমাদের দ্বিধাদ্বন্দ্ব সেটা দূর করার চেষ্টা করব। আজকের ক্লাসটি উন্মুক্ত সকলের জন্য। যেহেতু ক্লাসটি উন্মুক্ত, তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে বা সহপাঠী আছে যারা হয়তোবা সমাজ সম্পর্কে ভালো জানে না বা ভালোভাবে এখনও শিখতে পারেনি। তারাও যেন শিখতে পারে, অন্তত না শিখলেও যেন বোর্ড প্রশ্নগুলো সমাধান করেও 3টা হোক 4টা হোক 5টা হোক যেন পরীক্ষায় লিখতে পারে। হ্যাঁ, তারা যেন উপকৃত হয়। কারণ বোর্ড পরীক্ষায় তোমার যে নাম্বার কেউ কি বেশি পেলে কি তোমার তো কোনো ক্ষতি নেই, ক্ষতি আছে? ক্ষতি নেই, তাই না? তাহলে ক্লাসটা আমরা একটু বেশি বেশি সকলেই শেয়ার করে দিই। আর পরিচিত এখনও তোমাদের যারা মনে হচ্ছে যে জয়েন করেনি, তাদেরকে তোমরা মেনশন করতে পারো, ঠিক আছে? তাহলে ঝটপট একটু ক্লাসটা শেয়ার করে দাও। যেহেতু উন্মুক্ত ক্লাস, সকলেই শেয়ার করো। সকলের জায়গা থেকে আমরা চমৎকার একটি ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাকে অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। অন্য ধর্মাবলম্বী যারা আদাব দিয়েছো তাদের প্রতি আদাব এবং সকলের প্রতি আমার শুভেচ্ছা। অনেকে জিজ্ঞেস করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে তোমাদেরকে আমি বলি যে এইচএসসি পরীক্ষাতে যেটি হয়, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু বারবার কমন চলে আসে। আজকে যখন আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করব, তখনও দেখতে পাবো যে একটা বোর্ডের প্রশ্ন আরেকটা বোর্ডে, একটা বোর্ডের প্রশ্ন আরেকটা বোর্ডে চলে আসে, ঠিক আছে? তো কমন পাওয়া যায়, বোর্ড প্রশ্ন সলভ করলেও কমন পাওয়া যায়। তো তোমাদের বেসিক আশা করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার হয়েছে। আজকে আরেকটু পার্থক্য ধরায় দেবো। আর মোটামুটি 8-9টা বোর্ড, 8 নং 72টা সমাস আমরা সমাধান করব। 72টা সমাস সমাধান করলে তোমার সমাস নিয়ে আশা করি যতটুকু ভীতি এখনও থেকে গেছে সেই ভীতিটা আর থাকবে না। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের সেবায় কিন্তু আমরা নিয়োজিত। তোমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা সবসময় করে যাই। হ্যাঁ, তোমাদের যে একাডেমিক লেভেলে যে অ্যাডমিশনের ছোঁয়া দিচ্ছি, তো সেই জায়গাটা থেকে আমাদের উপর কৃতজ্ঞতাবোধ থেকেও তোমরা আজকে ক্লাসটি শেয়ার করে দাও। সকলেই শেয়ার করো, ঠিক আছে? সকলের জায়গা থেকে সকলেই শেয়ার করো। এমএসটি আশামণি, ওয়েলকাম। সবাই গ্রুপে অপেক্ষা করতেছে কেন? গ্রুপে কি ক্লাসটি শেয়ার করে দেওয়া হয়নি? হ্যাঁ, 52 দিনগুলো বাদ পড়েছে, এটা সত্য। দেখলাম যে 2025 সালের নতুন তোমাদের প্রথম পত্রের জন্য সিলেবাস দেওয়া হয়েছে, সেখানে 52 দিনগুলো বাদ দেওয়া হয়েছে। ওকে ওকে, তাহলে আমরা আর দেরি না করি আমরা এখন কিছু বেসিক পার্থক্য দেখব। দেখো, তোমাদের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে। তো অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী। তার আগে তোমরা সকলেই জানো অলুক সমাস কি। যারা জানো না তাদের জন্য আরেকটু নতুন করে বলে নেই। যেই সমস্ত পদ থেকে, তাহলে যে শব্দটি পরীক্ষায় দেওয়া থাকে বা আমরা বাক্যকে সংক্ষেপ করে বা অনেকগুলো পদকে একটা পদে রূপান্তর করে যে শব্দটা আমরা পাই, সেটাকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। তাহলে সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পায়, কি লোপ না পায়? বিভক্তি লোপ না পায়। বিভক্তি লোপ না পেলে সেটাকে কি বলা হয়? অলুক সমাস বলা হয়। কি বলা হয়? অলুক সমাস বলা হয়, তাই না? অলুক সমাসটা আবার 3 জায়গায় পাওয়া যায়। একটা অলুক দ্বন্দ্ব, একটা অলুক তৎপুরুষ, একটা হলো অলুক বহুব্রী। তাহলে এই 3টার মধ্যে পার্থক্য কি? এই 3টার মধ্যে পার্থক্য অত্যন্ত সহজ, তোমরা অনেকেই জানো। যারা জানো না, আসো তোমাদের ডাউটটা আমরা সলভ করি। দেখো, হ্যাঁ আশামণি, তোমাকে চিনতে পারবো না কেন? দেখো সকলে, দেখো তুমি বস মানুষ, সব জায়গায় তোমার বিচরণ। আচ্ছা, দেখো তাহলে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী, 3টার মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। অলুক দ্বন্দ্বতে প্রথমে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, যে পরীক্ষায় যদি তোমরা তো জানো যে সমস্ত পদে 2টা অংশ থাকে, একটা পূর্বপদ, একটা পরপদ। একটা পূর্বপদ আর একটা হলো পরপদ। পূর্বপদ এবং পরপদ উভয় পদ থেকে যদি বিভক্তি লোপ না পায় তাহলে কি হবে? অলুক দ্বন্দ্ব। কেন লোপ পায় না বলো তো? কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান হওয়ার জন্য এর পূর্বপদ পরপদ উভয় জায়গা থেকে কি বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, ঠিক আছে? একজন লিখছে সত্যাসত্য কোন সমাস? আরমান হোসেন, সত্যাসত্য হলো দ্বন্দ্ব সমাস। সত্য ও অসত্য
ও নিবির ইসলাম, আচ্ছা সকলের জ্ঞাতার্থে বলে রাখি যে এমএসটি আসামনি আমাদের অ্যাডমিশন স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের অ্যাডমিশন স্টুডেন্ট, সেই জন্য ওকে হলো একটু বেশি চিনি তোমাদের থেকে, এখানে তোমাদের মন খারাপ করার কিছু নেই। আচ্ছা তো দেখো তাহলে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী যেটা বললাম যে এখানে দেখো জলে, মূল শব্দটা কি জল, এই মূল শব্দটা কি স্থল, মূল শব্দটা স্থল। তাহলে দেখো জল এবং স্থল এই উভয়ের সাথে কি আছে এ বিভক্তি, এ বিভক্তি দুইটাতেই কি অতিরিক্ত এই বিভক্তি থেকে গেছে। তাহলে এই যে উভয় পদে যখন বিভক্তি থেকে যাবে সেটি কি হবে অলুক দ্বন্দ্ব হবে। একইভাবে লক্ষ্য করো দুধে ভাতে, মূল শব্দ দুধ ভাত, জলে কাদায়, দেখো এখানে এ আর এখানে কি অন্তস্থ, মূল শব্দটা কি কাদা, কাদার সাথে কি অন্তস্থ অ। আলোয় আধারে, এখানে দেখো এখানে আলোর সাথে অন্তস্থ অবিভক্তি আর আধারে এখানে আধারের সাথে এ বিভক্তি। দেশে বিদেশে এ এ, আগে পিছে এ এ, আকাশে বাতাসে এ এ। তাহলে দেখো মেনলি সপ্তমী বিভক্তি হলো, মেনলি অলুক দ্বন্দ্বতে সপ্তমী বিভক্তিটাই বেশি দেখা যায়, সপ্তমী বিভক্তি ছাড়া আর কাউকে দেখা যায় না। হ্যাঁ, এ অন্তস্থ তে এতে, আমরা কি জানি সব হলো সপ্তমী বিভক্তি, তাই না? তাহলে আমরা জেনে থাকলাম যে অলুক দ্বন্দ্বতে কি হবে উভয় পদ প্রধান হয়, এটা তো আমরা আগে জেনেছি উভয় পদ প্রধান হয়। আর কি হবে অবশ্যই উভয় পদে কি থাকবে বিভক্তি থেকে যাবে, তাই না? হৃদয় থ্যাংক ইউ সব থেকে বেশি শেয়ার করার জন্য, তোমাকে ধন্যবাদ। ওকে, তারপর দেখো তাহলে আমরা অলুক দ্বন্দ্বটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে কি, তাহলে হলো উভয় পদ, তাহলে আমি একটু যদি লিখে যাই যে উভয় পদ, হ্যাঁ উভয় পদে, উভয় পদে কি উভয় পদে বিভক্তি থেকে যাবে, বিভক্তি হ্যাঁ থেকে যাবে বা লোপ পাবে না, থেকে যাবে, থেকে যাবে বা লোপ পাবে না, বা লোপ পাবে না, লোপ পাবে না, তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে হলো অলুক দ্বন্দ্ব। অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীর ব্যাপারটা হলো যে এদের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না। তাহলে দুইটাতে ব্যাপারটা কি, দুইটাতে ব্যাপারটা একই, সেটা কি পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ থেকে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এই তো বিপদে পড়ে গেলাম, বিভক্তি লোপ পায় না, এই তো বিপদে, এই তো বিপদে পড়ে গেলাম। কেমন বিপদ, কেমন বিপদে পড়ে গেলাম? বিপদটা হলো এরকম যে স্যার আমরা তো জানি না যে পূর্বপদে দুইটা ক্ষেত্রে বিভক্তি লোপ পাইছে, এখন তৎপুরুষ হবে না বহুব্রী হবে কিভাবে বুঝবো, তৎপুরুষ হবে না বহুব্রী হবে কিভাবে বুঝবো? খুবই সিম্পল, খুবই সিম্পল। যারা একটু মনোযোগ সহকারে আগের ক্লাস করেছো তাদের কাছে তো আরো আরো অনেক সহজ। দেখো আমি একটু তোমাদেরকে আরো একটু সহজ করে দিই। ব্যাপারটা হলো যে আরমান হোসেন তুমি এভাবে একটা একটা করে প্রশ্ন তো আমার লাইভ ক্লাসে করতে পারো না। পলান্ন হলো পল মিশ্রিত অন্ন, হ্যাঁ মাংস মিশ্রিত ভাত যেটা, সেটা হলো পলান্ন, এখানে হলো মধ্যপদলোপী কর্মধারয়। একটা একটা করে এভাবে প্রশ্ন করতে পারো না। তোমার কোনো সমস্যা থাকলে তোমাদের পার্সোনাল গ্রুপ আছে, তুমি সেখানে প্রশ্ন করবে। হ্যাঁ তুমি তো আমাদের স্টুডেন্ট, প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, তুমি তো এইভাবে লাইভ ক্লাসে এভাবে একটা একটা তোমার উত্তর আমি দিতে পারি না, তাই না? তো এরকম কমেন্ট পড়লে দেখা যাচ্ছে আমরা ইগনোর করতে চাই আমরা, কিন্তু ইগনোর করতে গেলে তোমরা মন খারাপ করো, আবার অনেক সময় ইগনোর করতে চাইলেও করা যায় না। হ্যাঁ, তো তোমার যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে ইনবক্স আছে, তোমার হলো প্রাইভেট গ্রুপ আছে, আমরা ক্লাস শেষে কমেন্ট করা তোমাদের জায়গা দিয়ে দিই, সেখানে তুমি করতে পারো। ওকে, তো দেখো তাহলে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, তাহলে পূর্বপদ থেকে কি বিভক্তি লোপ পায় না, তাহলে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না। তাহলে তৎপুরুষের ক্ষেত্রে আমরা কি জানি, তৎপুরুষের ক্ষেত্রে আমরা জানি পরপদ প্রধান। আমরা কি লক্ষ্য করব, পরপদ প্রধান কিনা। তাহলে এখানে ব্যাপারটা কি লক্ষ্য করবো, আমরা ব্যাপারটা লক্ষ্য করব পরপদ প্রধান, পরপদ, পরপদ প্রধান। আর বহুব্রীতে আমরা কি লক্ষ্য করব, বহুব্রীতে আমরা লক্ষ্য করব উন্নপদ প্রধান। তাহলে পূর্বপদ পরপদ কারো অর্থ না বোঝায় উন্নপদ প্রধান হবে, কি হবে উন্নপদ, উন্নপদ প্রধান হবে, উন্নপদ প্রধান। ঠিক আছে, কিরকম দেখো মনের মানুষ, মনের মানুষ এখানে কি আছে, মনের সাথে এর বিভক্তি আছে, এর মানুষ। তাহলে এখন এখানে মনকে বোঝাচ্ছে নাকি মানুষকে বোঝাচ্ছে? অবশ্যই মানুষকে বোঝাচ্ছে, তাই না? যে প্রিয় কোনো মানুষকে বোঝাচ্ছে, মনের মানুষ। তাহলে পরপদ, এই যে মানুষ পরপদটা প্রধান। চিনির কল, এখানে চিনিকে নাকি কলকে? অবশ্যই কলকে বোঝাচ্ছে, পরপদ প্রধান। চিনির কল এখানে র থেকে গেছে। মামার বাড়ি, এখানে মামাকে বোঝায় নাকি বাড়িকে বোঝায়? অবশ্যই বাড়িকে বোঝায়, তাই না? মামার বাড়ি। তারপর দেখো সোনার বাংলা, এখানে কি র বিভক্তি আছে, কিন্তু বাংলা সোনাকে বোঝায় নাকি বাংলা? অবশ্যই আমাদের বাংলাকে বোঝায়। তেলে ভাজা, এখানে তেলকে বোঝায় নাকি ভাজা কিছুকে বোঝায়? অবশ্যই ভাজা কিছু, তেল দিয়ে ভাজা কিছুকে বোঝায়। তিলের তেল, তিল থেকে তেল, তাহলে এখানে তিলকে বোঝায় না, তেলটাকে বোঝাচ্ছে। গরুর গোয়াল,
গরুকে না বুঝায় কাকে বুঝাচ্ছে? গোয়ালকে বুঝাচ্ছে। তাহলে অবশ্যই পরপদ প্রধান। দেখো এখানে সব কয়টি সমস্ত পদের পরের পদ প্রধান, কিন্তু অলুক বহুব্রীতে একটু লক্ষ্য করো, এখানেও পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে না। মাথায় পাগড়ি কি আছে? অন্তস্থ অ আছে, বিভক্তি লোপ পায়নি। পরে কি? পাগড়ি। আচ্ছা এখানে কি মাথা বা পাগড়ি কাউকে বুঝাচ্ছে? মাথায় পাগড়ি মানে কি বলো তো? তোমরা তো জানো মাথায় পাগড়ি মানে কি। এখানে পূর্বপদ মাথা, পরপদ পাগড়ি। মাথা বা পাগড়ি কাউকে কি বুঝাচ্ছে? না, মাথাকেও বুঝায় না, পাগড়িকেও বুঝায় না। মাথায় পাগড়ি পরে এমন কোনো ব্যক্তিকে বুঝায়। মাথায় পাগড়ি কে পরে? কে পরে বলো তো? তোমাদের স্যার পড়বে কিছুদিন পরে, তাই না? যখন বিয়ে শাদী ঠিক হবে, তাহলে বর পরে। কে পরে? বর পরে। তাহলে মাথায় পাগড়ি পরে বর, তাই না? তাহলে বরকে বুঝালো। পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ কাউকে বুঝালো না, হলো কে? পূর্বপদ পরপদ কাউকে বুঝালো না, হলো কে? অন্য কোনো পদ প্রধান হলো, অন্য কোনো পদ প্রধান হলো। তাহলে মাথায় পাগড়ি কি? অন্য কোনো পদ প্রধান, তাহলে বরকে বুঝাচ্ছে। কানে খাটো, দেখো কান কেউ বুঝায় না, খাটো কেউ বুঝায় না। এখানে দেখো কানের সাথে এ বিভক্তি আছে, কি আছে? এ বিভক্তি আছে। তাহলে কান কেউ বুঝায় না, খাটো কেউ বুঝায় না। কান কেউ নয়, খাটো কেউ নয়, ঠিক আছে? তাহলে কানে খাটো মানে কি? মানে এমন কোনো ব্যক্তি যে কানে কম শোনে। বধির, কাকে বোঝাচ্ছে? বধিরকে, বধিরকে বোঝাচ্ছে। তাহলে এটা কি? এটা হলো অলুক বহুব্রীহি। এটা কি? এটা অলুক বহুব্রীহি। পায়ে বেরি, পা কেউ বুঝায় না, বেরিকেও বুঝায় না। দেখো পায়ের সাথে এ বিভক্তি আছে, পা কেউ বুঝায় না, বেরিকেও বুঝায় না। পায়ে বেরি দেওয়া থাকে এমন কোনো ব্যক্তিকে বুঝায়। পায়ে বেরি কার দেওয়া থাকে? আসামিদের পায়ে বেরি দেওয়া থাকে, পাগলের পায়ে বেরি দেওয়া থাকে, তাই না? তাহলে আমরা কি ধরতে পারি? আসামি ধরতে পারি, আসামি, তাই না? আসামি। তারপর দেখো কানে কলম, কানে কলম, কানে কলম। এই যে কানে কলম কে দেয় বলতো? দেখবা যে কানে কলম কাঠ মিস্ত্রিরা, ঠিক আছে? কাঠের কাজ করতেছে আর কি, দাগ দেয়, কাজ করে, কানে কলম দেয়। কানে পেন্সিল দেয়, কলম দেয়। তাহলে কানে কলম, তাহলে কানকেও বুঝায় না, কলমকেও বুঝায় না। বুঝায় কাকে? কানে কলম যার, কানে কলম যার। কাকে? কাঠ মিস্ত্রি। কাকে বুঝাচ্ছে? কাঠ মিস্ত্রি, ঠিক আছে? কাঠ মিস্ত্রি। তারপর দেখো কাখে কলসি। কাখ, কাখ মানে কি? এই যে কোমর, কাঁধ, মানে কাঁখ, কোমর। কলস তো সকলেই চিনি। কাঁখে এখানে কি আছে? এখানেও এ, এখানেও এ, এখানে অন্তস্থ, এখানে এ, তাই না? তাহলে কাঁখে কলসি কি? কাঁখ কোমরকে বুঝায়, কলসকে বুঝায় না। কোমরকেও বুঝায় না, কলসকেও বুঝায় না। বুঝায় কি? বুঝায় হলো গ্রাম্য কোনো বধূকে, গ্রাম্য কোনো নারীকে, যে কাঁখে কলসি নিয়ে পানি নিতে যাচ্ছে। তাহলে কি? গ্রাম্য বধূ। কি হবে? গ্রাম্য বধূ, তাই না? গ্রাম্য বধূ। মাথায় ছাতা, মাথায় ছাতা কার থাকে বলো তো? মাথায় ছাতা মাথাকেও বুঝায় না, ছাতাকেও বুঝায় না। মাথায় ছাতা যার, মাথায় ছাতা আছে এমন কোনো ব্যক্তি, যে কেউই হতে পারে, কিন্তু প্রধানত আমরা ধরি মাথায় ছাতা থাকে ঘটকের। কার? ঘটকের, ঠিক আছে? আমরা বাংলা মুভিতে দেখি না যে ছাতা ছাড়া ঘটককে মানায় না, হয় বগলে থাকবে নয়তো মাথায় থাকবে, ছাতা থাকবেই। তাহলে মাথায় ছাতা কার থাকে? ঘটকের। কার থাকে? ঘটক। তারপরে নাকে চশমা, নাকে চশমা কার থাকে? হ্যাঁ, আমরা অনেক সময় অনেক টিচারকে দেখি নাকে চশমা, হ্যাঁ, অনেক পণ্ডিত ব্যক্তিকে দেখি নাকে চশমা দিয়ে এইভাবে দেখায়, হ্যাঁ, তাই না? তাহলে নাকের চশমা কি? পণ্ডিত ব্যক্তি, শিক্ষক, ডাক্তার অনেকেই দিয়ে থাকে। তাহলে নাককেও বুঝায় না, চশমাকেও বুঝায় না। তাহলে নাকে চশমা যার আছে এমন কোনো ব্যক্তিকে বোঝায়, তাই না? এখন তাহলে লক্ষ্য করো ব্যাস বাক্য কিভাবে করবে। যারা অ্যাডমিশন স্টুডেন্ট তারা তো সহজেই, তোমাদের তো আর ব্যাস বাক্য আসবে না, অ্যাডমিশন স্টুডেন্ট। তোমাদের শুধু নির্ণয় করতে হবে কোনটা অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ, কোনটা অলুক বহুব্রী। আশা করি আজকের পর থেকে তোমাদের অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রী নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো তাদেরকে একটু ব্যাস বাক্য, সরি, যারা একাডেমিক স্টুডেন্ট আছো, যারা এসএসসি 25, এসএসসি 26, তাদেরকে একটু ব্যাস বাক্যটা দেখিয়ে দিই কিরকম হবে। দেখো জলে স্থলে দ্বন্দ্ব সমাসে আমরা কি জানি? উভয় পদ প্রধান। আর ব্যাস বাক্য করতে গেলে কি? ও এবং আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে কি? জলে স্থলে, দুধে ও ভাতে, জলে ও কাদায়, আলোয় ও আধারে, দেশে ও বিদেশে, আগে ও পিছে, আকাশে ও বাতাসে। ব্যাস, খুবই সহজ। মনের মানুষ, এই যে অলুক তৎপুরুষের যেটা সেটাই, যেটা সেটাই, দুই একটা জায়গায় চেঞ্জ হয়। মনের মানুষ, মনের মানুষ, চিনির কল, চিনির কল, ব্যাস বাক্য একই। মামার বাড়ি, মামার বাড়ি, সোনার বাংলা, সোনার বাংলা, তেলে ভাজা, একটু ব্যতিক্রম, তেলে ভাজাটা তেল দিয়ে ভাজা, কি? তেল দিয়ে ভাজা। তিলের তেল, তিলের তেলটা কি? তিল থেকে তেল, একটু আলাদা। গরুর গোয়াল, গরুর গোয়াল, যা তাই। আর এখানে শুধু জাল লাগাই দিবা। মাথায় পাগড়ি যার, কানে খাটু যে, মানে ব্যক্তি, কানে খাটু যে, পায়ে বেরি যার, কানে কলম যার, কাখে কলস যার, মাথায় ছাতা যার, নাকে চশমা যার। খুবই সহজ, খুবই সহজ। ওকে, আচ্ছা, আমাকে একটু তোমরা তারপরেও জানাও যে তোমরা অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী এই পার্থক্যটা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সকলে একটু লেখো স্যার ক্লিয়ার, বা শুধু লেখো ক্লিয়ার। সকলে একটু লেখো ক্লিয়ার। সকলে একটু লেখো ক্লিয়ার। আমরা দ্বিগু ভার্সেস সংখ্যাবাচক বহুব্রী দেখব। সকলে একটু লেখো ক্লিয়ার, একটু কষ্ট করে লেখো ক্লিয়ার। নিবিড় ইসলাম লেখছে ক্লিয়ার, জ্যোতি লেখছে ক্লিয়ার, আচ্ছা, দিল আফরোজ লেখছে ক্লিয়ার। খুবই সহজ স্যার, হ্যাঁ অমরজিৎ, খুবই সহজ।
যদি বুঝতে পারি আমরা খুবই সহজ। সমাস আসলে আমরা আমাদের মধ্যে একটা ভীতি ঢুকায় দেয় মানুষ যে সমাস, প্রকৃত প্রত্যয়, কারক বিভক্তি এসব কঠিন টপিক, কিন্তু না, বিশ্বাস করো এসব কারক বিভক্তি তো অনেক অনেক সহজ একটা টপিক। তুমি যদি একটু কয়েকটা জিনিস মনে রাখো, খুবই সহজ। প্রকৃত প্রত্যয় বুঝে বুঝে পড়লে অত্যন্ত সহজ, যদি তুমি টেকনিক্যালি পড়তে পারো। টেকনিক্যালি পড়তে পারলে মানে প্রকৃত প্রত্যয় সকল শব্দে নির্ণয় করা কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু পরীক্ষায় যেসব আসবে সেটা যদি টেকনিক্যালি পড়ো তাহলে খুবই সহজ, ঠিক আছে? সেগুলো আমার অ্যাডমিশন স্টুডেন্টরা জানে, অলরেডি তাদেরকে আমি শিখিয়েছি যে আসলে প্রকৃত প্রত্যয় মজা করে শেখা যায়। ওকে, তা এখন একটু দেখো দ্বিগুভাষের সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা একটা বিষয় জানি যে আমরা সারা জীবন শিখে আসছি একটা কথা, যে সামনে সংখ্যা থাকলে দ্বিগু সমাস, সামনে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস, আমরা শিখে আসছি, তাই না? কিন্তু তোমরা ক্লাস করতে গিয়ে দেখলে সামনে সংখ্যা থাকলে আবার সংখ্যাবাচক বহুব্রীহিও হতে পারে, সংখ্যাবাচক বহুব্রীহিও হতে পারে। তাহলে এই দুইটা কি একটু প্যাচ লাগাটা স্বাভাবিক, তাই না? তো প্যাচটা একটু ক্লিয়ার করি, আসো। ওকে, দেখো প্যাচটা একটু ক্লিয়ার করি। সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু। তাহলে দ্বিগুতে আমরা এতটুকু জানি যে সামনে সংখ্যা, সপ্ত মানে 7, শতাব্দী, শত মানে 100, 7 তো 7ই, ষড় মানে 6, চতুর্দশ মানে 14, নব মানে 9, দ্বি মানে 2, তে মানে 3। সামনে সংখ্যা আছে, সবগুলোর সামনে কি আছে? সংখ্যা আছে। একইভাবে সংখ্যাবাচক বহুব্রীহিতে 10 মানে 10, ছে মানে 3, ছে ফার্সি শব্দ, সে মানে 3, চৌ মানে 4, 10 মানে 10, দো মানে 2, দো মানে 2, 10 মানে 10, চৌ মানে 4। সামনে সংখ্যা আছে, তাহলে এদের সামনেও সংখ্যা আছে, এদের সামনেও সংখ্যা আছে। তাহলে পরীক্ষায় কিভাবে নির্ণয় করব যে কোনটা দ্বিগু আর কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি? আচ্ছা, দ্বিগুর ক্ষেত্রে যে ব্যাপারটা, সে ব্যাপারটা তোমরা পরপদের প্রাধান্য একটু বেশি থাকে, বা সমাহার অর্থ বোঝায় বা সমষ্টি অর্থ বোঝায়। কি বোঝায়? সমষ্টি। এই দুইটা মিলে, পূর্বপদ পরপদ দুইটা মিলে সমষ্টি অর্থ বুঝাবে। কি বুঝাবে? সমষ্টি অর্থ বা সমাহার অর্থ বুঝাবে। তাহলে কি আমরা দ্বিগুতে জানবো যে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করবে, সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করবে, সমষ্টি অর্থ প্রকাশ করবে। অনেক টিচার শেখায় যে পরপদ প্রধান। আমি এইদিকে আবার একটু আমার আছে, সমস্যা আছে। আমি বলতে চাই না যে পরপদ প্রধান, কারণ সপ্তাহ দ্বারা শুধু অহ দিনকে বোঝায় না, সপ্তাহ অহ শুধু দিনকে বোঝায় না, 7টা দিনকেই বোঝায়, 7টা দিনের সমষ্টি বোঝায়। এই জন্য আমি যখন দ্বিগু সমাস পড়াই কখনোই বলি না যে দ্বিগু সমাসে পরপদই প্রধান। পূর্বপদ পরপদ দুইটা মিলে সমষ্টি বুঝায় বা সমাহার বুঝায়, ঠিক আছে? এটা হলো একদম বাস্তব কথা, সত্য কথা, ব্যাকরণিক দিক থেকে এটা সত্য কথা। আর যারা শুধু বলে পরপদ প্রধান, দ্বিতক সমান পরপদ প্রধান, এগুলো হলো স্টুডেন্টকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, তো খাওয়াইতে গেলে মাঝে মাঝে ধরা খেতে হয়, তো সেই জন্য বেসিক বুঝতে হবে, একদম জায়গা থেকে বুঝতে হবে। তো দেখো তাহলে কি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করলে সেটি কি হবে? দ্বিগু সমাস হবে। সামনের সংখ্যা, তাহলে সামনের সংখ্যা, তাহলে পূর্বপদের সংখ্যা দুইটা মিলে, পূর্বপদে কি থাকবে? পূর্বপদের সংখ্যা থাকবে, প্লাস দুইটি মিলে কি হবে? দুইটি মিলে সমাহার বা সমষ্টি অর্থ, সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করবে। তখন সপ্তাহ কি? সপ্তাহ অহের সমাহার। সপ্ত মানে কি? 7, সপ্ত অহের সমাহার মানে 7 দিনের সমাহার। তাহলে আমাকে একটু বলো তো, যারা পরপদ শেখায় সপ্তাহ দ্বারা কি শুধু অহকে বোঝায়? শুধু অহকে বোঝায় না, 7টা দিনকেই বোঝায়। সপ্তাহ অহের সমাহার, সমষ্টি বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো তারপরে শতাব্দী কি? শত অব্দের। এখানে কি শুধু বছরকে বোঝায়? না, শুধু বছরকে না, ওই 100টা বছরেরই সমষ্টিকে বোঝায়। শত অব্দের সমাহার। 7 সমুদ্র কি? 7 সমুদ্রের সমাহার। আমি আর একটাও লিখলাম না, ব্যাস বাক্য। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে কি? এখানে সবগুলো সমাহার অর্থ প্রকাশ করবে, সবগুলো সমাহার অর্থ প্রকাশ করবে। কিন্তু এখানে গিয়ে যে ব্যাপারটা, এখানে পূর্বপদ পরপদ কারো অর্থই কোনো সমাহার বুঝাবে না, কোনো প্রাধান্য কারো থাকবে না, অন্য কেউ চলে আসবে। হ্যাঁ, অন্য কেউ নতুন করে এখানে এসে উড়ে এসে জুড়ে বসবে। তাহলে বহুব্রীহিতে দেখো সামনে 10 সংখ্যা আছে, শেষে আনন আছে। সন্ধি নিয়মে 10 যোগ আনন, 10 আনন হয়ে গেছে। এই শব্দটাকে ভাঙালে আমরা কি পাবো? 10 যোগ আনন। সন্ধি নিয়মে কি হয়ে গেছে? অ আর আ মিলে আ হয় 10 আনন হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু 10 কেও পাবো না, আনন কেও পাবো না, এমন কাউকে পাবো যে এখানে নাই, উড়ে এসে জুড়ে বসবে। তাহলে 10 আনন যার, 10টা মাথা যার। 10 মাথা কার বলতো? 10 মাথা হলো রাবণের। কার? রাবণের। তাহলে 10 মাথা যার। তাহলে দেখো এখানে 10 কেও বুঝালো না, আনন কেও বুঝালো না, বুঝাইলো কি? অন্য কোনো পদ প্রধান হলো। তাহলে অন্য কোনো পদ যদি প্রধান হয় তখন সেটি হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। যদি সামনে সংখ্যা থাকে, অন্য কোনো পদ প্রধান হয়, তাহলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি হবে। সে তার, সে মানে কি? 3, 3কে বোঝায়, তারকে বোঝায়, 3কে বোঝায় না, তারকে বোঝায় না, বোঝায় কাকে? একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, একটা বাদ্যযন্ত্রকে বোঝায়। চৌবাচ্চা, চৌ মানে কি? 4, বাচ্চা মানে কি? বাচ্চা। 4টা বাচ্চা বোঝায় না, 4 বাচ্চা আছে বা 4টা ধার আছে। 4টা ধার আছে এমন কোনো পানি ধারণ ক্ষমতার জায়গা,
পানি ধারণ ক্ষমতার স্থানকে বোঝায়, ঠিক আছে। তাহলে চৌবাচ্চা তাহলে কি পানি ধারণ করার স্থান, তাহলে কি পানি ধারণ করার স্থান। তাহলে দেখো চৌকেও বুঝালো না, চারকেও বুঝালো না, স্থানকেও বুঝালো না। দশরথ, দশরথ মানে কি 10কে বুঝায়, রথকে বুঝায়, রথকেও বুঝায় না, 10কেও বুঝায় না। 10 দিকেই রথ চালাইতে সক্ষম, যে 10 দিকে রথ চলে যা তাকে বুঝায়। কার চলে? মহাভারত সরি রামায়ণ অনুযায়ী রামের যে পিতা, রামের পিতার নাম হলো দশরথ, রামের পিতার 10 দিকে সমানভাবে রথ চলতো, এই জন্য দশরথ বলা হয় রামের পিতাকে। তাহলে রামের পিতা, তাহলে দেখো এখানে 10কেও বুঝালো না, রথকেও বুঝালো না। দো নলা, দো মানে কি 2, নলা মানে কি নল, 2 নল, তাহলে 2 নলকে বুঝায়, 2কেও বুঝায় না, নলকেও বুঝায় না, 2 নলের সমষ্টিও বুঝায় না। বুঝায় কাকে? বুঝায় হলো বন্দুককে, ঠিক আছে। বন্দুক কাকে বুঝায়? বন্দুককে বুঝায়। তাহলে এই যে বন্দুক, শটগান, শটগানে দেখবা যে 2টা নল থাকে, শটগানে কি থাকে? 2টা নল থাকে। ষড়ঋতু, ষড়ঋতু খুবই সিম্পল, ষড়ঋতুর সমাহার বা 6 ঋতুর সমাহার, তুমি যেটা লিখবা সেটাই হবে। ষড়ঋতুর সমাহার লিখলেও হবে, 6 ঋতুর সমাহার লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর দেখো দোতলা, দো মানে কি 2, সকলে জানি আমরা, তলা, তলা বুঝি তো নাকি? তাহলে দোতলা কি বলতো? দোতলা অনেক কিছুই হতে পারে। তাহলে দোতলা আছে যার বা দোতলা যার, তাহলে 2কেও বুঝায় না, তলাকেও বুঝায় না। দোতলা থাকতে পারে বাড়ির, দোতলা বাস আছে, আমরা বাস দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস আছে কি 2তলা বাস আছে, তাই না? তাহলে দোতলা আমরা বাস বা বাড়ি বুঝতে পারি, ঠিক আছে। অনেক প্রচলিত বইয়ে দোতলাকে হলো দ্বিগু সমাস দেওয়া আছে, কিন্তু না, আমি তোমাদেরকে অনেক বড় বড় ব্যাকরণবিদের বই থেকে দেখাইতে পারবো যাদের বই দোতলাটাকে সংখ্যাবাচক বহুব্রী দেওয়া আছে। তাহলে অবশ্যই তোমরা সংখ্যাবাচক বহুব্রী পড়বে, ঠিক আছে। ওকে, তারপর দেখো 10 ভুজা, ভুজ মানে কি হাত, তাহলে 10কেও বুঝায় না, ভুজকেও বুঝায় না, বুঝায় কি 10 হাত আছে এমন কোনো ব্যক্তির। 10 ভুজ আছে যার, তাহলে 10 ভুজ কার আছে বলো? দুর্গার। দুর্গার হাত কয়টা? 10টা। চৌচালা, চৌচালা, চৌ মানে কি 4, চালা মানে কি চাল, 4 চালকে বুঝায়, 4 চালের সমষ্টি বুঝায়? নো, 4 চাল আছে যার। তবে এমসিকিউ এর ক্ষেত্রে যদি অপশানে যদি সংখ্যাবাচক বহুব্রী না থাকে তখন দ্বিগু দেওয়া যেতে পারে। হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখিও, কিছু কিছু উদাহরণ আছে যেগুলো অপশানে যদি তোমার সংখ্যাবাচক বহুব্রী না থাকে সেই ক্ষেত্রে তুমি দ্বিগু দাগাইতে পারবা। যেমন চৌচালের সমাহার বললেও তুমি দাগাইতে পারবা, কিন্তু এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি সংখ্যাবাচক বহুব্রী হবে। কি হবে? সংখ্যাবাচক বহুব্রী হবে। চৌচালা মানে 4 চাল আছে এমন কোনো ঘর বা বাড়ি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা একদম ক্লিয়ার। তাহলে কি? তাহলে দ্বিগু সমাসে কি হবে? 2টা ক্ষেত্রে, দ্বিগু এবং সংখ্যাবাচক 2টা ক্ষেত্রে পূর্বপদের সংখ্যা থাকবে, কিন্তু দ্বিগু সমাসে ওই পূর্বপদের সংখ্যা এবং পরপদ 2টা মিলে সমাহার বা মিলন বা সমষ্টি বোঝাবে। আর সংখ্যাবাচক বহুব্রীতে কি হবে? পূর্বপদ পরপদ কারো খাওয়া নাই, একজন উড়ে এসে জুড়ে বসবে, অন্য পদ প্রধান হবে। ক্লিয়ার কিনা একটু জানাও। জেশা নূর, ওয়ালাইকুম আসসালাম। আরমান হোসেন, এগুলোর ব্যাস বাক্য অত্যন্ত সহজ, এগুলো শেখানোর কিছুই নাই, তুমি একটা দেখলে পরেরগুলো নিজেই পারবা। চতুর্দশ পদের সমাহার, নবরত্নের সমাহার, দ্বিগৌর সমাহার বা দ্বিগরুর দ্বারা কৃত, দ্বিগরুর সমাহারে কৃত। তারপর 53 3 প্রান্তরের সমাহার, 10 আনন আছে যার বা 10 আনন যার, শুধু যার, বহুব্রীতে শুধু শেষে যার লাগাবা। সে তার যার বা 3 তার আছে যার, চৌবাচ্চা আছে যার, 10 দিকে রথ চলে যার, 2 নল আছে যার, 2 তল আছে যার, 10 ভুজ আছে যার, চৌচাল যার বা 4 চাল আছে যার, ঠিক আছে। ক্লিয়ার টু ফর্সা, ক্লিয়ার। আচ্ছা, এত তাড়াতাড়ি ক্লিয়ার যাচ্ছে যে, হ্যাঁ ওকে, সকলকে অভিনন্দন, সকলেই বুঝতেছো, এই জন্য ভালো লাগতেছে, সকলকে অভিনন্দন। আচ্ছা, এখন দেখো তোমরা দেখবে যে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। যদি অ্যাডমিশন এখানে থেকে থাকো, অ্যাডমিশন শিক্ষার্থী, তারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী। অনেক হাসান লিখছে নাইস ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, পিডিএফটা দিন। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিব, তবে পিডিএফটা দেওয়া হয় হলো প্রাইভেট গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে পিডিএফ দিয়ে দিব। ওকে, তো দেখো নয় তৎপুরুষ ভার্সেস নয় বহুব্রীহি, নয় তৎপুরুষ ভার্সেস নয় বহুব্রীহি, দুইটার মধ্যে পার্থক্য কি? তাহলে দেখো তোমরা ইতোমধ্যে একটা বিষয় জেনে গেছো, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, বহুব্রী সমাসে কি প্রধান? অন্য কোনো পদ প্রধান। কি প্রধান? অন্য কোনো পদ প্রধান। জাস্ট এটা মাথায় রাখলে এটাও সহজ। তাহলে আমরা এতটুকু জানি যে পরপদ প্রধান, পরপদের প্রাধান্য বেশি, পরপদ প্রধান। আর এখানে কি? এখানে হলো অন্য কোনো পদ প্রধান, অন্য কোনো পদ প্রধান, তাই না? আচ্ছা, অন্য পদ প্রধান। আচ্ছা, এখন একটা বিষয় আমরা জেনে থাকবো
মজার ব্যাপার হলো যে এই জায়গাটা নয় তৎপুরুষের ব্যাস বাক্য সাধারণত শুরু হয় নয় দ্বারা বা ন দ্বারা, নয় দ্বারা বা ন দ্বারা তুমি ব্যাস বাক্য করতে পারবা। আর নয় বহুব্রীর ব্যাস বাক্য করতে পারবা নেই দ্বারা বা নাই দ্বারা। আচ্ছা, এখন তা ব্যতীত তোমাদেরকে মূল কথাটা বলি যে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী তুমি চিনবে কিভাবে, এটা পরের ব্যাপার। আমি একটু আগেই পরেরটা বলে ফেলেছি, একটু আগেরটা বলি। যদি দেখো কোনো সমস্ত পদ নেতিবাচক শব্দ দিয়ে শুরু, কি দিয়ে শুরু? নেতিবাচক শব্দ দিয়ে শুরু, নেতিবাচক শব্দাংশ দিয়ে, শব্দও না এক্স্যাক্টলি, শব্দাংশ দিয়ে শুরু, নেতিবাচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ বা উপসর্গ দিয়ে শুরু, যেটা নেতিবাচকতা নির্দেশ করবে, না বোধক নির্দেশ করবে, কি করবে? নেগেটিভ বা না বোধক নির্দেশ করবে যে শব্দটা দ্বারা, যে শব্দাংশ দ্বারা। তাহলে না বোধক নির্দেশ করলে তখন কি হবে? তারা নয় সমাস হয়ে যায়। কি হয়ে যায়? নয় সমাস। নয় তৎপুরুষ নয় বহুব্রী সেটা পরের ব্যাপার। আমি তোমাদেরকে একটু স্পেসিফিকভাবে বুঝাই, যেহেতু আমার খেয়ালই ছিল না যে লাইভে ক্লাস হচ্ছে। আমি তো ভেবেছি যে সকলকে তো শিখিয়ে ফেলেছি, আর দরকার নেই। আচ্ছা, সকলের উদ্দেশ্যে লিখি। তাহলে দেখো, তাহলে যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা উপসর্গ দ্বারা হ্যাঁ নেতিবাচকতা প্রকাশ করে কোনো সমস্ত পদ গঠিত হয়, গঠিত হয় তাকেই কি বলে? তাকেই বলে নয় সমাস। তাকেই কি বলে? এই যে নয় সমাস বলে। কি বলে? সমাস বলে। এতটুকু আমরা সকলে আগে বুঝি। তাহলে যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা উপসর্গ দ্বারা নেতিবাচকতা প্রকাশ করে কোনো সমস্ত পদ গঠিত হয় তাকেই কি বলে? নয় সমাস বলে। নয় সমাসটা দুই প্রকার, একটা নয় তৎপুরুষ, একটা নয় বহুব্রী। আসো আরো একটু সহজ করে দিই। সাধারণত এই নেতিবাচক অব্যয় বা উপসর্গগুলো হলো এই ছয়টা বেশি দেখা যায়, অনা, বে, বি আর না, নি। এই ছয়টা যারা প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট তাদেরকে তো আর মজা করে বলেছি, তাই না? বেবি, নানি, তাই না? তাহলে অনা, বেবি, নানি, এই ছয়টা দ্বারা নেতিবাচকতা বেশি বুঝায়। ঠিক আছে? তাহলে এই ছয়টা দিয়ে যদি কোনো সমস্ত পদ শুরু হয়, সাধারণত এই ছয়টা দিয়ে যদি কোনো সমস্ত পদ শুরু হয়, তাহলে সেটা কি হয়? নয় সমাস হয়ে যায়। এখন দেখো, এই নয় তৎপুরুষে কি হবে? তুমি ব্যাস বাক্যটা নয় বা ন দ্বারা করতে পারবা। হ্যাঁ, এবং কি হবে? এবং পরপদ প্রধান হবে। তাহলে অধর্মর ব্যাপারটা কি? যেটা ধর্মসিদ্ধ নয়, তাহলে কি নয় ধর্ম। কি হবে? নয় ধর্ম। তুমি কিন্তু এটাতে বলতে পারবা না যে নেই ধর্ম। তুমি কিন্তু বলতে পারবা না নেই ধর্ম। দেখো, নেই এবং নাইতে তুমি করতে পারবা নয় বহুব্রী, তুমি কিন্তু বলতে পারবা না নেই ধর্ম। কিন্তু তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি যদি বলতে অধার্মিক, আচ্ছা, অধার্মিকও হলো তোমার হলো নয় ধার্মিকই হবে, নেই হবে না। নেই ধার্মিক, কারণ ধার্মিকের ব্যাপারে আসবে না। তাহলে অধর্ম কি? নয় ধর্ম। আমি অন্য একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ধর্মের প্রাধান্যটা বেশি। এখানে ধর্মের প্রাধান্যটা বেশি। তারপর দেখো অশুভ কি? নয় শুভ, যেটা শুভ নয়, তাহলে কি শুভর প্রাধান্য বেশি, পরপদের প্রাধান্য বেশি। ধোয়া, যেটা নয় ধোয়া, যে জিনিসটা ধোয়া নয়, তাহলে কি ধোয়ার প্রাধান্য বেশি। তারপর দেখো ভাজা, যে নয় ভাজা, তাহলে কি ভাজার প্রাধান্য বেশি। তাহলে এখানে খেয়াল করে দেখো, সবগুলোতে পরপদের প্রাধান্য বেশি। সবগুলোতে কি? পরপদের প্রাধান্যটা বেশি। আচ্ছা, তারপর দেখো অনাবৃষ্টি, নয় অতিবৃষ্টি। কি নয় দ্বারা আমরা শুরু করতে পারতেছি, নয় অতিবৃষ্টি। অনাদর কি বলতে পারি? ন আদর বা নয় আদর। তাহলে এগুলো দেখো, এগুলো সব কি? বেআইনি কি? নয় আইনি। তুমি কিন্তু বলতে পারবে না নে আইনি, কখনো বলতে পারবে না নেই আইনি। কেন পারবে না? কারণ এগুলো পরপদের প্রাধান্যটাই বেশি, এই জন্য পারতেছো না। বেসরকারি, নয় সরকারি। বেসরকারি কি? নয় সরকারি। তুমি কিন্তু বলতে পারবে না নেই সরকারি, কখনো বলতে পারবা? নেই সরকারি বলতে পারবা না। কিন্তু এখানে দেখো বেতারকে তুমি কিন্তু বলতে পারবে না নয় তার। কি বলতে হবে? নাই তার বা নেই তার। কি বলতে হবে? নাই তার বা নেই তার। এবং এখানে দেখো, এখানে বেকেও বুঝায়নি, তারকেও বুঝায়নি। বেতার দ্বারা কি বুঝায় বলো তো? এই যে উন্নপদ প্রধান। কি বলেছি? উন্নপদ প্রধান। বেতার, তার আছে, কলমটার তার আছে, মোবাইলটার তার আছে, তার নাই।
তাহলে তার নাই, কি নাই, তার নাই। তাহলে বেতার বলতে কি বুঝি আমরা? বেতার বলতে একটা নির্দিষ্ট কিছুকে বুঝি, সেটা কি? রেডিও। কাকে বুঝি? রেডিওকে বুঝি। তাহলে দেখো, তাহলে এখানে কি হলো? এখানে অন্য কোনো পদ প্রধান হলো, পূর্বপদ পরপদ কারো প্রাধান্য নাই, অন্য কোনো পদ প্রধান হয়ে গেল। এবং ব্যাস বাক্য আমরা কি দিয়ে শুরু করতে পারবো? নেই বা নাই দিয়ে শুরু করতে পারবো। অজ্ঞান, অজ্ঞান কি? নেই জ্ঞান বা নাই জ্ঞান, নেই জ্ঞান বা নাই জ্ঞান। তবে বাক্যভেদে অজ্ঞানটা আবার তোমার নয় তৎপুরুষ হতে পারে, বাক্যভেদে অজ্ঞান নয় তৎপুরুষ হতে পারে, সেটা উচ্চতর আলোচনা, এখন দরকার নেই। তাহলে দেখো, অজ্ঞান কি? নেই জ্ঞান, নেই জ্ঞান। তাহলে বেঈমান কি? বেঈমান, বেঈমান কি? নেই ইমান বা নাই ইমান, নেই ইমান বা নাই ইমান। তারপর নির্বোধ কি? নাই বোধ, নির্বোধ কি? নাই বোধ। তো এখানে দেখো, এখানে বোধকে বোঝাচ্ছে না, ইমানকে বোঝাচ্ছে না। ইমান নাই এমন কোনো ব্যক্তি, বোধ নাই এমন কোনো ব্যক্তি, জ্ঞান নাই এমন কোনো ব্যক্তি, তার নাই এমন কোনো যন্ত্র, ঠিক আছে? নির্দয়, দয়া নাই এমন কোনো ব্যক্তি, তাহলে কি? নাই দয়া। কি হবে? নাই দয়া। তুমি কিন্তু নয় দয়া বলতে পারবে না, তুমি কিন্তু নয় বোধ বলতে পারবে না, তুমি নয় ইমান বলতে পারবে না, নয় জ্ঞান বলা যাবে বাক্যভেদে। তাহলে দেখো, এখানে ব্যাপারগুলো তোমাকে নেই বা নাই দিয়ে শুরু করতে হচ্ছে। ব্যাস বাক্য কি দিয়ে শুরু করতে হচ্ছে? নেই বা নাই দিয়ে শুরু করতে হচ্ছে। নি লাজ, নাই লাজ, যার কি নাই? যার লজ্জা নাই। তাহলে কি? নাই লাজ। তাহলে তুমি কিন্তু বলতে পারবে না নয় লাজ, নয় লাজ কখনো বলতে পারবে না, বলা যায়? যায় না, নয় লাজ বলা যায় না, ঠিক আছে? ফাহিমা বেগম বলতেছে যুক্তিবিদ্যা এগুলো আছে, তাই কষ্ট করে পড়া লাগে না। আচ্ছা, তোমাকে অগ্রিম অভিনন্দন। তাহলে বেহুশ, নাই হুশ, বেপরোয়া, নাই পরোয়া, বেয়াদব, নাই আদব। তাহলে দেখো, নেই বা নাই দিয়ে শুরু করা গেলে এবং অন্য কোনো পদ যদি প্রধান হয়, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, অন্য কাউকে বোঝাচ্ছে, তাহলে নয় বহুব্রীহি। আর কি? আর হলো, যদি তোমার নয় দিয়ে বা ন দিয়ে শুরু করতে পারো এবং যদি পরপদের প্রাধান্যটা বেশি থাকে, পরপদকে কেন্দ্র করে সমস্ত পদটা গঠিত হয়, তাহলে নয় তৎপুরুষ। তাহলে কি? নয় তৎপুরুষ। আশা করি নয় তৎপুরুষ আর নয় বহুব্রী নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা আর দেরি করবো না, আমরা চলে যাব হলো বিগত যে ঢাকা বোর্ড 2024, শুধু ঢাকা বোর্ড না, যে আমাদের 8টা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড 9টা বোর্ড, 9টা বোর্ডের বাংলা দ্বিতীয়র একদম 8 নং 72টা এখন আমরা সলভ করব ইনশাল্লাহ। দেখো, আজকের পর থেকে সমাস পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তোমাদেরকে আমি আগে ট্রিক্স শেখাই, টেকনিক শেখাই। এইচএসসি যারা এইচএসসি 25 এবং 26 আছো, তুমি কি করবা? যে সমাসের যে 8টি প্রশ্ন থাকবে, 8টি দেওয়া থাকবে, 8টির মধ্যে 5টি লিখতে হয়। এই 8টি আগে তুমি এক নজর চোখ দিয়ে দেখবা, এক নজর কি করবা? চোখ বুলাবা, চোখ দিয়ে একটু সবগুলো একটু দেখে নিবা, এক নজর সবগুলো দেখে নিবা। দেখে নিয়ে তুমি আগে 4টা সিলেক্ট করবা। কয়টা করবা? 5টা উত্তর করতে হবে, তো 4টা সিলেক্ট করবা। কোন 4টা করবা আমি বলে দিচ্ছি। কোন 4টা করবা? তুমি জানো যে সামনে সংখ্যা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? দ্বিগু হয়, দ্বিগুকে সিলেক্ট করবা। দ্বন্দ্বতে উভয় পদ প্রধান হয়, খুবই সহজ, দ্বন্দ্ব করবা। তারপরে কি করবা? নিত্য করবা, শেষে অন্তর বা মাত্র থাকলে নিত্য হয়। আর কি করবা? প্রাদি করবা। প্রাদিতে কি হয়? পয়রফালাতে শুরু হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাদি হয়। এই 4টা আগে তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? ট্রিক্সটা আগে শেখাই, আমরা এই ট্রিক্সে আগাবো। দেখো, এই 4টা তুমি আগে সিলেক্ট করবো 8টার মধ্যে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো, এখানে আছে কিনা, সেরকম আছে কিনা দেখো, দ্বিগু দ্বন্দ্ব এরকম কিছু আছে কিনা দেখো। দুধে ভাতে, শুরুতে কি আছে? দুধে ভাতে। একটু লক্ষ্য করো, দুধে ভাতে কি? দুধে ভাতে হলো দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। দুধে ভাতে কি? দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। হ্যাঁ, দেখাই দিচ্ছি, সজীব ইসলাম দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, তাহলে দুধে ভাতে, দুধে ভাতে কি? দ্বন্দ্ব সমাস। ওকে, একটা পাইছি। তারপর দেখো, চৌদে শুরু হয়েছে, 4 সংখ্যাতে শুরু হয়েছে, পাই গেছি। তাহলে কি? তাহলে একটা দ্বন্দ্ব পাই গেছি, আর এটা কি পাই গেছি? একটা দ্বিগু পাই গেছি, তাই না? তো এখন দেখো, অন্তর বা মাত্র আছে কিনা, লোকান্তর একটা পাই গেছি। তাহলে কি পাইছে? একটা হলো নিত্য পাই গেছি। প্রাদি আছে কিনা দেখো তো, প্রাদি 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 নাই, এখানে প্রাদি নাই। তাহলে তোমার কি? তোমার ভয় পাওয়ার কিছু নাই, 3টা পারছো তুমি, তো তুমি এই 3টা আগে করবা। এই 3টা আগে তুমি নিশ্চিন্ত আগে করো, 3-এ 3 কনফার্ম করো, আগে 3 কনফার্ম করো, তারপরে বাকি 2 দেখা যাবে, ঠিক আছে? আগে আসো আমরা 3 করি আমরা। তাহলে দুধে ভাতে কি? দুধে ভাতে কি বলো তো? দুধে ভাতে। তাহলে দুধে ভাতে আমরা একটু আগে শিখে আসলাম কি? অলুক দ্বন্দ্ব। কি? অলুক দ্বন্দ্ব। আচ্ছা, আমি একবারে পরীক্ষায় যেভাবে লিখবা সেভাবে লিখে দিচ্ছি। পরীক্ষায় তুমি লিখবা সমস্ত পদ, হ্যাঁ, একটা ছক দাগাবা, তিনটা কলাম নিয়ে একটা ছক দাগাবা, সমস্ত পদ। এখানে জায়গা কম দিবা, ব্যাস বাক্য জায়গা বেশি দিবা, ব্যাস বাক্য জায়গা বেশি দিবা। আর এখানে দিবা হলো সমাসের নাম। কি দিবা? সমাসের নাম বা সমাস, ঠিক আছে? এই যে এখন এই যে টানো, হ্যাঁ, এখন তুমি এই যে টানো, এখন এখানে লেখো কি? দুধে ভাতে, দুধে ভাতে কি বলতো? ব্যাস বাক্য কি? দুধে ও ভাতে। ব্যাস বাক্য কি? দুধে ও ভাতে, তাই না?
আমরা সকলেই জানি, খুবই সহজ। তাহলে দেখো উভয় পদ থেকে বিভক্তি লোপ পায় না, আর বিভক্তি লোপ না পেলে কি হবে, এবং উভয় পদ প্রধান অলুক দ্বন্দ্ব, কি হবে, অলুক দ্বন্দ্ব, সকলেই জানি তাই না, অলুক অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। ওকে, এক নাম্বার তুমি পেয়ে গেছো, এই যে 1 নাম্বার পেয়ে গেছো, শেষ, 1 নাম্বার পেয়ে গেছো। হ্যাঁ, তারপর দেখো, তারপরে চৌরাস্তা, তাহলে সামনে কি আছে, চৌ আছে, তারপরে কি আছে, পর্বত বিশেষ্য রাস্তা আছে, তাহলে পর্বত বিশেষ্য রাস্তা আছে, আবার কি চৌরাস্তা দ্বারা কি বোঝায়, 4 রাস্তার সমাহারকে বোঝায়। তাহলে 4 রাস্তার সমাহার, তাহলে 4 রাস্তার সমাহার, 4টা রাস্তার সমাহার বা মিলনকে বোঝায় তাই না। তাহলে 4 রাস্তার সমাহার, 4 রাস্তার কি সমাহার, তাহলে 4 রাস্তার সমাহার, তাহলে কি দ্বিগু সমাস। এই যে তুমি পেয়ে গেছো, তুমি আরো 1 নাম্বার পেয়ে গেছো। তারপরে দেখো, তারপরে কি করবা, তারপরে হলো লোকান্তর। তুমি লোকান্তর জানো যে শেষে অন্তর বা মাত্র থাকলে কি হয়, অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয়। আর তোমাদেরকে তো শিখিয়েছি অন্তর থাকলে সেটা ব্যাস বাক্য করার নিয়ম কি, অন্তরকে তুলে দিব আর সামনে অন্য আনবো, তাহলে অন্য লোক, কি হবে, অন্য লোক, তাহলে কি নিত্য সমাস। 3টা পেয়ে গেছো তাই না, 3টা পেয়ে গেছো। এখন তোমাকে তো বাকিগুলা করতে হবে, এখন আরো 2টা করতে হবে, এখন আরো 2টা কেন, আমরা 8টাই করবো। আমরা কয়টা করবো, আমরা 8টাই করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো এই যে জিন্নাতুল ফেরদাউস বলে দিচ্ছে গজানন গজ আনুন যার, ভেরি গুড। তাহলে দেখো আমরা বাকিগুলো একটু করার চেষ্টা করি, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই দিলাম, এভাবে উত্তর করবা। দেখো নরাধম, কি বলা হচ্ছে, নরাধম। তাহলে নরাধম একটু লক্ষ্য করো, এখানে নর আর অধম, নর মানে কি মানুষ, নর মানে কি মানুষ, তাহলে নর শব্দটা কি বলতো, নাউন, কি নাউন। আর অধম মানে কি, ওই মানুষের হলো, ওই মানুষের কি গুণ বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন প্লাস অ্যাডজেক্টিভে কি হয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভে সাধারণ কর্মধারয় হয়, কি হয়, সাধারণ কর্মধারয়, যদি পরপদ প্রধান হয়, যদি কি হয়, পরপদ প্রধান হয়। তাহলে দেখো এখানে পরপদ প্রধান, তাহলে কি বোঝাচ্ছে, অধম যে নর, এমন কোনো মানুষ যে অধম, তাহলে কি অধম যে নর, অধম যে নর। আর আমি জানি মাঝখানে যদি যে আসে, মানে যা আসে বা তোমার কি আসে, তোমার হলো সাপেক্ষ সর্বনাম আসে, তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় সেটা সাধারণ কর্মধারয়। তাহলে নরধামটা কি, নরধামটা হলো সাধারণ কর্মধারয়, কি হবে, সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়। তারপর দেখো গজানন, তাহলে দেখো গজ, গজ কি, গজ মানে কি, গজ মানে হাতি তাই না, গজ মানে হাতি। তাহলে দেখো হাতি কি নাউন, আনন মানে কি, আনন মানে মুখ, মুখ কি নাউন। তাহলে নাউন প্লাস নাউনে কি হয়, নাউন প্লাস নাউনে আমরা জানি হলো কি হয় বলো তো, ব্যতিকরণ বহুব্রী হয়, কি হয়, ব্যতিকরণ বহুব্রী হয় তাই না, নাউন প্লাস নাউনে। কেন ব্যতিকরণ বহুব্রী, কারণ এখানে তোমার গজ মানে হাতকেও বুঝায়নি, আনন মানে মুখকেও বুঝায়নি। তাহলে গজ আনন যার, গজ আনন কার, গণেশের, কার, গণেশের। তাহলে এখানে গণেশকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, এখানে গণেশকে বোঝাচ্ছে, মানে অন্য কোনো পদ প্রধান। তাহলে অন্য কোনো পদ প্রধান, তাহলে উভয় পদ বিশেষ্য হয়ে অন্য কোনো পদ প্রধান হলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ব্যতিকরণ বহুব্রীহি, কি হয়ে যায়, ব্যতিকরণ বহুব্রীহি। ওকে, তারপর দেখো তপবন, কি বলা হচ্ছে, তপবন। ফাহিমা বেগম, নরের অধম, নরাধম, ষষ্ঠী তৎপুরুষ। এটা তোমার দেওয়া আছে অনেক জায়গায়, গ্রহণযোগ্য কম, গ্রহণযোগ্যতা কম, ঠিক আছে, নরের অধমটা নিবা না, অধম যে নরটা ব্যবহার করবা। ওকে, তারপর দেখো তপবন, তপবন কি, বনটা কিসের জন্য, বনটা কিসের জন্য, তপ মানে কি, তপস্যা, তপ মানে কি, তপস্যা। তাহলে বনটা কিসের জন্য, তপস্যার জন্য। তাহলে কোনো জন্য বা নিমিত্তে বুঝালে কি হয়, জন্য বা নিমিত্তে বুঝালে চতুর্থী তৎপুরুষ হয়, কি হয়, চতুর্থী তৎপুরুষ হয়। তাহলে তপবনের ব্যাস বাক্য কি বলতো, তপের নিমিত্তে বন, তপের নিমিত্তে, আমি এই পাশে লিখলাম যেহেতু জায়গা নাই, তপবন কি হবে, তপবন, তপবন কি, তপস্যার নিমিত্তে যে বন তাই না, তাহলে তপের নিমিত্তে বন। তাহলে জন্য বা নিমিত্তে বুঝালে কি হয়, জন্য বা নিমিত্তে বুঝালে চতুর্থী তৎপুরুষ হয়, কি হয়, চতুর্থী তৎপুরুষ। তারপর দেখো উদ্বেল, উদ্বেল, এখানে দেখো উদ, এখানে কি আছে, উদ উপসর্গ। তাহলে উপসর্গ দিয়ে যদি ওই যে অনা বে বি না নি আর কি স দিয়ে শুরু হলে কি হয়, বহুব্রী সমাস হয়। তাহলে অনা বে বি না নি স, এই কয়টা ব্যতীত, এই কয়টা ব্যতীত আর তোমাদের গত ক্লাসে দিয়েছি 13টা। তো এই উপসর্গগুলো শুরু হলে সেটা কি হবে, অবৈভাব সমাস হবে। তাহলে উদ, উদ এখানে উপসর্গ আছে, তাহলে উদ্বেল, উদ্বেল ব্যাপারটা কি একটু লক্ষ্য করো, উদ্বেল, এখানে কি উদ, এখানে বটান যুক্ত হয়ে গেছে তাই না, উদ্বেল। আসলে উদ্বেলের শুদ্ধ বানান এখন এইরকম, উদ্বেল, এটা এখন শুদ্ধ বানান, উদ্বেলের এখন শুদ্ধ বানান এরকম, উদ্বেল, ঠিক আছে। তাহলে দেখো
উদ্বেল, তাহলে উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত, বেলাকে যে অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে বেলাকে অতিক্রান্ত। তাহলে দেখো এখানে উপসর্গ দিয়ে শুরু হলো, উপসর্গ দিয়ে শুরু হলে কি হয়? উপসর্গ দিয়ে শুরু হলে অব্যয়ভাব সমাস হয়। কি হয়? অব্যয়ভাব সমাস হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো আর কি আছে, আর একটা থাকলো কাল ঘুম। কি থাকলো? কাল ঘুম। তো একটু খেয়াল করো, কাল ঘুম। আচ্ছা, কাল এখানে মৃত্যু, কাল মানে কি? মৃত্যু, মানে এমন ঘুম ঘুমাচ্ছে মরার মতো ঘুমাচ্ছে। কি? মরার মতো ঘুমাচ্ছে। তাহলে কাল আর ঘুম দুইটার মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। কি? অভেদ, কোনো ভেদাভেদ নাই। মানে ঘুমটা এমন যে মরার মতো ঘুমাচ্ছে, এমন ঘুম ঘুমাচ্ছে যে মরার মতো ঘুমাচ্ছে, কোনো ভেদাভেদ নাই। তাহলে এরকম অভেদ কল্পনা করলে কি হয়? রূপক কর্মধারয় হয়, তাই না? আরো একটা বিষয় শিখেছিলাম যে অদৃশ্য প্লাস দৃশ্য। কাল মানুষের মৃত্যু দেখা যায় না, ঘুমটা তো দেখা যায়, তাই না? কিন্তু বেসিক জায়গাটা বুঝবা যে দুইটার মধ্যে যখন অভেদ কল্পনা করবে তখন রূপক কর্মধারয় হয়। কি হয়? রূপক কর্মধারয় হয়। কারণ তুমি ওর ঘুমটা এমন ঘুম যে মানুষ মরে গেলে যেরকম ঘুমায় সেরকম ভাবে ঘুমাচ্ছে, তুলনা করছে ঘুমটাকে আর মৃত্যুটাকে তুলনা করছে একসাথে, এবং দুইটার কি? অভেদ কল্পনা করা হয়েছে। তাহলে অভেদ কল্পনা করা হলে কি হবে? সেটা হবে হলো রূপক কর্মধারয়। তাহলে কি হবে? কাল রূপ ঘুম, কাল রূপ ঘুম। তাহলে কি হবে? রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়। ওকে, মোটামুটি ঢাকা বোর্ডটা একটু কঠিন ছিল, ঠিক আছে, তুলনামূলক একটু কঠিন ছিল। তো দেখো পরেরগুলো আরো সহজ, পরেরগুলো অত্যন্ত সহজ। একটু লক্ষ্য করো, পরেরগুলো অত্যন্ত সহজ। রাজশাহী বোর্ড 2024। তো দেখো তোমাদেরকে বলে রাখি যে যদি তোমরা এই যে আজকে যেই প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলো যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, বুঝে বুঝে করতে পারো, তাহলে তোমার সমাসে 5-এ 5 পাওয়ার কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। কমন এগুলোর মধ্যে পাওয়ার কথা যদি না পাও, তাহলে তুমি যদি এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে যে ক্যাটাগরিরই আসুক না কেন তুমি সমাজ থেকে সবকটি অ্যান্সার করতে পারবে, এবং অ্যাডমিশনে গিয়েও তোমার আর কোনো সমস্যা হবে না। এমডি জিয়ান লেখছে স্যার ওই দিন রাগ করছে বলে ছেলেরা কমেন্ট করবো না বলে শপথ করছি। তাহলে তুমি এটা কমেন্ট করলে না, তো কি করলা? কমেন্ট না করে তুমি কিভাবে জানাইলা কথাটা? ওকে, আচ্ছা দেখো ওই যে তোমাদের টেকনিক কি বলছিলাম, টেকনিক কি? 3টা খুঁজবা, 3টা দেখো তো 3টা আছে কিনা, 3টা আছে কিনা। এই যে এখানেও দুধে ভাতে, দেখছো এখানেও দুধে ভাতে, তাহলে কি দুধেও ভাতে একটা পেয়ে গেছি। আর একটা দেখো এখানে প্রদে শুরু হয়েছে, প্রভাত, প্রাদি পেয়ে গেছি। দেশান্তর, শেষে অন্তর আছে, অন্তর পেয়ে গেছি। দেখো তো চৌচালা, এখানে সংখ্যা আছে কিন্তু তোমার চৌচালা মানে একটু আগে তোমাদেরকে শেখালাম, সেটা কি? সেটা হলো সংখ্যাবাচক বহুব্রী, তাই না? তাহলে দেখো 4টা পায়ে গেছি। কয়টা পায়ে গেছি? 4টা পায়ে গেছি। 4টা কমন থিংস, মানে কমন জিনিস পেয়ে গেছি, 4টা কমন পেয়ে গেছি। তাহলে দেখো, তাহলে দুধেও ভাতে অলুক দ্বন্দ্ব, এটা লিখলাম না, এটা অলুক দ্বন্দ্ব। প্রভাত, প্রভাত কি বলতো? প্রভাত কি? প্র উপসর্গ দিয়ে শুরু হলে কি হয়? প্র উপসর্গ দিয়ে শুরু হলে প্রাদি সমাস হয়, তাই না? তাহলে প্রকৃষ্ট যে ভাত কি হবে? প্রকৃষ্ট যে ভাত। এই ভাত মানে কি? খাওয়ার ভাত। এই ভাত মানে কি বলতো? এই ভাত মানে হলো আলো, এই ভাত মানে কি? আলো, ঠিক আছে? তাহলে প্রকৃষ্ট যে ভাত, তাহলে কি সমাস? এটা প্রাদি সমাস। ওকে, দেশান্তর, শেষে অন্তর আছে, তাহলে কি? অন্য দেশ। তাহলে অন্য দেশ কি? এটা নিত্য সমাস, পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তারপর দেখো 2টা হলো, দুধে ভাত তো লিখছি না। চৌচালা কি? 4 চালের, 4 চাল আসে যার, তাহলে 4 চাল আসে যার, তাহলে 4 চাল আসে যার কি? বাড়ি বা ঘর বোঝাচ্ছে। তাহলে এটা কি? এটা সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, তাই না? এখন দেখো বাকি 4টা, বাকি 4টা অত্যন্ত সহজ। এখানে দেখো দেবদত্ত, তোমাদেরকে বলছিলাম 2টা মুখস্থ রাখবা, দেবদত্ত আর গুরুভক্তি। দেবদত্ত আর গুরুভক্তি, এই 2টা মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? কেন মুখস্থ রাখতে বলছিলাম? কারণ কে বিভক্তি দিয়ে, কে চতুর্থী হয়ে 2টা শুধু দেবকে দত্ত আর গুরুকে ভক্তি, এই 2 ক্ষেত্রেই সাধারণত ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে কি দেখো দেবকে দত্ত, তাহলে দেবদত্ত কি হবে? দেবদত্ত হলো দেবকে দত্ত বা দেবতাকে দত্ত বা দেবতাকে দত্ত। তুমি দেবকে দত্ত লিখবা, দেবতাকে লেখার দরকার নাই। দেবকে দত্ত মানে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু করা। হ্যাঁ,
দেবতার নিমিত্তে কোনো কিছু করা বা উদ্দেশ্যে কিছু করা সেটাকে বলা হয় দেবদত্ত। তাহলে দেবকে দত্ত, এখানে কে থাকলে দ্বিতীয় হওয়ার কথা, তাই না? বিভক্তি লোপ পাইছে, কিন্তু দ্বিতীয় না, কারণ দেবতার উদ্দেশ্যে মানুষ যখন কিছু করে তখন ইহকালীন কোনো স্বার্থ থাকে না, পরকালীনের স্বার্থের জন্যই করে। এবং গুরুকে ভক্তি, যে গুরুকে ভক্তি করে সেটা ভিতর থেকে শ্রদ্ধার জন্য করে, ইহকালীন কোনো স্বার্থ নাই। এই গুরুকে ভক্তি এবং দেবকে দত্ত, এই দুইটা হলো চতুর্থী তৎপুরুষ হয়। কি হয়? চতুর্থী তৎপুরুষ হয়। তাহলে চতুর্থী তৎপুরুষ। ওকে, তারপর দেখো আয়কর। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, করটা কিসের জন্য? করটা কিসের জন্য? সরকার যে ট্যাক্স তোলে, কর তোলে, কর কিসের জন্য তোলে? আয়ের জন্য। কিসের জন্য? আয়ের জন্য তোলে। তাহলে দেখো, তাহলে আয়কর কি হবে? কর কিসের জন্য? আয়ের জন্য। তাহলে আয়ের জন্য কর কি হবে? আয়ের জন্য কর, জন্য না লেখে তোমরা নিমিত্তে লেখলে বিষয়টা সুন্দর দেখাবে। আয়ের নিমিত্তে কর, তাহলে আয়ের নিমিত্তে যে কর তোলে সেটাই কি? সেটাই হলো আয়কর। তাহলে জন্য বা নিমিত্ত বুঝালেও কি হয়? চতুর্থী তৎপুরুষ হয়। একই ব্যাপার, চতুর্থী তৎপুরুষ। তোমরা তৎপুরুষে একটু বেশি গুরুত্ব দিবে, বোর্ড পরীক্ষায় তৎপুরুষ থেকে বেশি প্রশ্ন হয়। চতুর্থী তৎপুরুষ। ওকে, পুরুষ সিংহ, যেটা তুলনা করছে, তুলনা কি মিথ্যা, কারণ পুরুষ কখনো কি সিংহের মতো না। তুলনা মিথ্যা হলে কি হয়? তুলনা মিথ্যা হলে উপমিত কর্মধার হয়, আমরা সকলেই জানি। তুলনা মিথ্যা হলে উপমিত কর্মধার হয়। তাহলে দেখো, পুরুষ সিংহ, তাহলে কে? সিংহ পুরুষের নাই নাকি পুরুষ সিংহের নাই? সিংহের তুলনা, পুরুষের তুলনা করছি কার সাথে? সিংহের সাথে। তাহলে কি? পুরুষ সিংহের নাই, পুরুষ সিংহের নাই, মানে পুরুষ সিংহের মতো, পুরুষ সিংহের ন্যায়। তাহলে কি হবে? উপমিত কর্মধারয়। হ্যাঁ, আর কর্মধারয় লিখলাম না। আর হা ভাতে কি? শুরুতে কি আছে? হা কি এখানে? হা কি? হা হলো উপসর্গ, আর উপসর্গতে শুরু হলে কি? নেতিবাচকতা বুঝায়নি। তাহলে হা কি? হাতে শুরু হলে অব্যয় ভাব। কি হবে? অব্যয় ভাব। তাহলে হা ভাতে কি বলতো? হা ভাতে, হা হলো উপসর্গ, আর উপসর্গতে শুরু হলে কি? অব্যয় ভাব। তাহলে হা ভাত মানে কি? ভাতের অভাব, ভাতের অভাব। তাহলে কি হবে? অব্যয় ভাব সমাস। কি হবে? অব্যয় ভাব সমাস। অত্যন্ত সহজ, ঠিক আছে? 4টা করে তোমরা এমনিতেই কমন পাবা, 4টা করে এমনিতেই কমন পাবা। এর মধ্যে মন মতো একটা লিখে দিবা, যেটা তোমার কাছে বেশি সহজ মনে হবে। হ্যাঁ, আয়কর, ও আচ্ছা সরি, আয়ের নিমিত্তে কর, মধ্যপদরূপী কর্মধারয় হবে। হ্যাঁ, আমি সরি, আমি চতুর্থী দিয়ে দিচ্ছি, আয়ের নিমিত্তে। কারণ করটা হলো, হ্যাঁ করটা এখানে তোমার হলো মানুষজন, মানে তৎপুরুষ হওয়ার কারণ নাই, কারণ তৎপুরুষকে তোমার হলো সম্প্রদান তৎপুরুষও বলা হয়, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাপারটা হলো যে তোমাদের আয়করটাকে তোমরা দুইটাই করতে পারবা, সমস্যা নাই। আয়করকে তুমি যদি আয়ের নিমিত্তে কর দাও সেটাও হবে, আবার আয়করকে যখন বলবা আয়ের উপর কর তখন মধ্যপদলিপি হবে, দুইটাই করতে পারবা, সমস্যা নাই। যখন বলবা যে আয়ের উপর কর, আচ্ছা এখানে নিমিত্তে না হয় এখানে তোমরা আয়ের উপরটা ব্যবহার করবা, এটার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করতেছি। তোমার আয়ের উপর, তোমার যে আয়, সে আয়ের উপর যেটা কর, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, সরি। আয়ের উপর যেটা কর সেটা হল মধ্যপদলিপি কর্মধারয়, মধ্যপদলিপি কর্মধারয়। ওকে, আচ্ছা আমি একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, মানে তালের বসে একদম ওটা ভুল করে ফেলছি। হ্যাঁ, আয়ের নিমিত্তে নয়, আয়ের উপর কর। থ্যাংক ইউ যারা বললা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আফিফা বুশরা, হ্যাঁ এসএসসি 26 করতে পারবে, সমস্যা নাই, কিন্তু আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। এসএসসি 26-এর জন্য খুব শীঘ্রই কোর্স চলে আসবে, তবে তুমি চাইলে এই কোর্সটিও এনরোল করতে পারো, খুবই অল্প কোর্স ফি আমাদের। আমি ঠিক জানি না যে এখনও ভর্তি কন্টিনিউ, মানে কার্যক্রম চালু আছে কিনা, তুমি একটু আমাদের পেজে যোগাযোগ করে দেখতে পারো। ধার্য টার্য না দিলেও সমস্যা নাই, আয়ের উপর কর দিলেই হবে, আয়ের উপর কর দিলেই হবে। ওকে,
চট্টগ্রাম বোর্ড। দেখো আবার কি করব, আবার আমরা চারটা একটু খুঁজে বের করি। অন্তর আছে, দেখো অন্তর, জন্মান্তর, শেষে কি আছে, অন্তর আছে, অন্তর একটা পায়ে গেছি। দম্পতি, আমরা জানি দম্পতি একশেষ দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস পায়ে গেছি, জায়পতি, তাই না? সপ্তর্ষি, সপ্ত আছে, সাত আছে, তার মানে কি একটা পায়ে গেছি, দ্বিগু সমাস পায়ে গেছি। আর একটা কি লাগবে আমাদের, প্রদে কিছু নাই। এখন দেখো তিনটা পায়ে গেছি, কয়টা পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি। তাহলে এই তিনটা তোমাদের করে দিতে হচ্ছে। জন্মান্তর কি, অন্য জন্ম, হ্যাঁ অন্য জন্ম, আর না করে দিই, তাই না, এগুলা না করে দিই। দম্পতি কি, জায়া ও পতি, একশেষ দ্বন্দ্ব, জায়া ও পতি, এটা কি, এটা একশেষ, একশেষ দ্বন্দ্ব। সপ্তর্ষি কি, সপ্ত বা সাত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার, তাহলে ঋষির সমাহার, তাহলে কি সমাস, অবশ্যই দ্বিগু সমাস। তাহলে তিনটা হয়ে গেল। দেখো এখন অপর্যাপ্ত, এখন অ দিয়ে শুরু, কি দিয়ে শুরু, অ দিয়ে শুরু। আজকে ক্লাসেই তোমাদেরকে শেখালাম যে অ, অনা, বে, বি, না, নি, এগুলা দিয়ে শুরু হলে কি হবে, অপর্যাপ্ত। অ কি, একটা নেতিবাচক, নেতিবাচক অব্যয়, তাই না, বা নেতিবাচক উপসর্গ। তাহলে কি, নাই পর্যাপ্ত নাকি নয় পর্যাপ্ত, নাই পর্যাপ্ত নয়, হবে হলো নয় পর্যাপ্ত, নয় পর্যাপ্ত, সেটাই কি, সেটাই অপর্যাপ্ত, কি হবে, নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ। ওকে, পুষ্পাঞ্জলি, একটু খেয়াল করো। পুষ্পাঞ্জলি, দেখো একটা আত্মিক সম্পর্ক আছে অঞ্জলির সাথে, কারণ তুমি অঞ্জলি রচনা মানে উপহার রচনা, অঞ্জলি রচনা মানে কি, উপহার রচনা করা। অঞ্জলি মানে এটা বুঝতে হবে, অঞ্জলি মানে কি, অঞ্জলি মানে, অঞ্জলি মানে উপহার রচনা করা। এখন উপহার রচনা করে মানুষ কি দিয়ে, মানুষ উপহার দেয় কি দিয়ে, ফুল দিয়ে দেয়। তাহলে ফুলের সাথে অঞ্জলি কি, একটা হলো আত্মিক সম্পর্ক আছে, ফুল ছাড়া উপহার রচনা সম্ভব হয় না। হ্যাঁ, তখন এই জন্য কি হবে, এই জন্য কি, যখন আত্মিক সম্পর্ক হয় তখন কি হয়, তখন ষষ্ঠী তৎপুরুষ হয়, কি হয়, ষষ্ঠী তৎপুরুষ হয়। তাহলে কি, পুষ্পের অঞ্জলি, কি হবে, পুষ্পের অঞ্জলি, এই যে র, পুষ্পের, এর, র, এর, পুষ্পের অঞ্জলি। তাহলে আত্মিক একটা সম্পর্ক আছে অঞ্জলি রচনার সাথে ফুলের, তাহলে কি হবে, এটা ষষ্ঠী তৎপুরুষ, কি হবে, ষষ্ঠী তৎপুরুষ। সবিনয়, তোমাদেরকে একটু আগে বললাম যে স দিয়ে শুরু হলে কি হবে, স দিয়ে শুরু হলে বহুব্রীহি সমাস হয়, কি হয়, বহুব্রীহি সমাস হয়। সবিনয়, তাহলে কি, বহুব্রীহি সমাস, বিনয়ের সহিত, কি হবে, বিনয়ের সহিত। সবান্ধব, হ্যাঁ, তারপরে সতীর্থ, এই স দিয়ে শুরু হলে বহুব্রীহি সমাস হয়, এটা মাথায় রাখিও। তাহলে বিনয়ের সহিত, বহুব্রীহি। তারপর দেখো উন পাজুরে, উন পাজুরে, একটু লক্ষ্য করো, উন পাজুরে শেষে কি আছে, শেষে এ আছে, শেষে কি আছে, এ আছে। আমরা পড়াইছিলাম, কি পড়াইছিলাম, যে সমস্ত পদের শেষে যদি এ থাকে, ও থাকে, আর কি থাকে বলতো, এ থাকে, ও থাকে, আর হলো একগুয়ে, তারপরে কি ঘর মুখ, যদি আ থাকে, এ, আ, আর না, না, হ্যাঁ হ্যাঁ, আ থাকে, এ থাকে, আ থাকে, ও থাকে, তাহলে কি হয়, প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়, কি হয়, প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়, তাই না? তাহলে উন পাজুরে, তাহলে দেখো উন পাজুরে মানে কি, মানে কোমরের জোর কম, এরকম কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে উন পাজুরে কি হবে, উন পাজুর যার, কি হবে, উন মানে কি, কম, তাহলে কম পাজর, কম পাজর যার, তাহলে এমন কাউকে বোঝাচ্ছে। তাহলে উন পাজর যার, তাই না? তাহলে শেষে এ থাকার জন্য কি হলো, প্রত্যয়ান্ত বহুব্রীহি, কি হবে, প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রীহি। আচ্ছা, বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করো, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। ওকে, দেখো শেষটা থাকলে হলো খুর ধারা, একটু লক্ষ্য করো, ভালো করে একটু লক্ষ্য করো। খুর, খুর কি তোমরা চেনো? খুর ছেলেরা তো চেনোই, তাই না? ছেলেরা ওই যে তোমরা যখন, আমরা যখন কি করতে যাই, চুল দাড়ি কাটাইতে যাই, তখন কি খুর ইউজ করে, নাপিতারা কি ইউজ করে, খুর ইউজ করে। খুর আমরা জানি অনেক ধারালো, তাই না? ব্লেড লাগানো থাকে, অনেক তীক্ষ্ণ ধারালো, তাই না? তাহলে ধারালো, তাহলে খুর মানে কি, খুর একটা কি, একটা হলো একটা বলতে পারে একটা অস্ত্রের নাম, অনেক ধারালো কিছু বোঝাচ্ছে। ধারা, ধারা মানে কি, প্রবাহিত হওয়া, ধারা মানে প্রবাহিত হওয়া, খুর ধারা। তাহলে দেখো খুরটা কি, খুরটা হলো নাউন, খুরটা কি, নাউন, আর এই যে ধারা এটার গুণ বা বৈশিষ্ট্য, প্রবাহিত হওয়া, তাহলে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু খুর ধারা বলতে কি আমরা খুরকে বুঝি বা খুরের ধারকে বুঝি, খুরকে বা খুরের ধার বুঝি, আমাকে একটু জানাও। খুর বা খুরের ধার দুইটার কাউকে বুঝি?
আমরা কি ক্ষুর ধারা, ক্ষুরকে বুঝি বা ধারাকে ধারকে বুঝি না, ক্ষুর ধারা বলতে বুঝি স্রোতস্বিনী নদীকে। কাকে বুঝি? স্রোতস্বিনী নদী, যেই নদীর একদম মানে অত্যন্ত স্রোত, কি অত্যন্ত স্রোত। সোনারতরী কবিতায় পড়ছো না, ভরা নদী ক্ষুর ধারা। তাহলে কি, তাহলে তাহলে ক্ষুরকেও বুঝালো না, ধারকেও, পরপথ পূর্বপথ কাউকে বুঝালো না, বুঝালো কাউকে? নদীকে। অনেক স্রোত আছে, এরকম কোনো খরস্রোতা কোনো নদীকে, খরস্রোতা কোনো নদীকে বুঝাচ্ছে। তাহলে কি, ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার, কি হবে? ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার। তাহলে ব্যাস বাক্যটা কি হবে? ক্ষুরের মতো, ক্ষুরের মতো, ক্ষুরের মতো মতো ধারালো, ধারালো প্রবাহ যার, প্রবাহ যার। আর আমরা কি বলছিলাম যে নাউন প্লাস অ্যাডজেক্টিভে যেটা গঠন হবে সেটা কি হবে? সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি। কি হবে? সমানাধিকরণ। উন্নপদ প্রধান, তাহলে উন্নপদ প্রধান হওয়ার জন্য কি হবে? সমানাধিকরণ বহুব্রীহি। কি হবে? বহুব্রীহি সমাস, তাই না? ওকে, তারপর লক্ষ্য করো বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2024। বরিশাল থেকে কে কে আছো একটু জানাও তো, বরিশাল থেকে কে কে আছো একটু জানাও। তোমরা তো অনেকেই খুব ভালো পারো, অনেকেই খুব ভালো পারো, তোমরা নিজেরাই ভালো ব্যাস বাক্য পারতেছো। বরিশাল বোর্ড থেকে কে কে আছো একটু বলো তো। ইশরাত জাহান এমা বলতেছে আমি আছি। আচ্ছা, বরিশালের মুলাদি থেকে ফাহিমা বেগম, আমার বোর্ড আফিফা বুশরা। আচ্ছা, তাহলে অনেকেই আছে, বুশরা। আচ্ছা, জুবাইদা ইসলাম আছে, অনেকেই আছে। তাহলে দেখো, তাহলে আমরা একটু দেখি বরিশালের কোশ্চেন কেমন হয়, আমরা একটু লক্ষ্য করি বরিশালের প্রশ্ন কেমন হয়। ঢাকা বোর্ড আরমান হোসেন। আচ্ছা, তাহলে দেখো বরিশালের প্রশ্ন আমরা একটু দেখি। আমরা কি কোন কনসেপ্টে যাচ্ছিলাম, কোন টেকনিকে যাচ্ছিলাম, কোন ট্রিকে যাচ্ছিলাম? 4টা করে বের করার টেকনিকে, তাই না? 4টা করে। এখন দেখি 4টা করে একটু পাই কিনা, 4টা করে পাই কিনা। তো একটু দেখো, পথে ঘাটে একটা পেয়ে গেছি, পথে ঘাটে পেয়ে গেছি, পথে ঘাটে। তাহলে কি আছে এখানে? হলো অনুপ দ্বন্দ্ব, তাই না? উভয় পদই প্রধান, উভয় পদ থেকে বিভক্তি লোপ পাইনি, পেয়ে গেছি। যুগান্তর পেয়ে গেছি, শেষে অন্তর আছে, অন্য যুগ। নিত্য সমাস পেয়ে গেছি, নিত্য সমাস পেয়ে গেছি। আর দেখো তো আর কি আছে, আর কি আছে? চতু মানে 4, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি, চতুষ্পদ আছে এমন কিছুকে বোঝাচ্ছে। আর কি আছে দেখো তো, দেখো তো আর কিছু আছে? আচ্ছা, আমরা মানে সহজ আর কিছু পাচ্ছি না, তাই না? মানে প্রাচীর কিছু পাচ্ছি না, কিন্তু অব্যয়ভাবও কিন্তু সহজ, অব্যয়ভাবও সহজ। এই দেখো, মরণ, মরণ পর্যন্ত অব্যয়ভাব উপসর্গতে শুরু। কিদের শুরু? উপসর্গতে শুরু। নেতিবাচকতা বুঝায়নি। তাহলে আরেকটা 4টা পেয়ে গেছি। তারপর দেখো বিষাদ চিহ্ন, তোমরা শিখছো না? খুবই সহজ জিনিস। বিষাদ, রূপ, সিন্ধু, অদৃশ্য প্লাস দৃশ্য, রূপক কর্মধারয়, তাই না? তারপরে কি দেখো, এই তিনটা তো দেখতেছি। তাহলে এই 5টাকে সলভ করি। আপনার বোর্ড স্যার, আমার মানে জন্মকাল, শিশুকাল থেকে একদম বিশ্ববিদ্যালয় কাল পর্যন্ত সবই রাজশাহীর মধ্যে, রাজশাহীর বাইরে কিছুই না। ফাইভ বলো, 8 বলো, 10 বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, বিশ্ববিদ্যালয় বলো, সবই রাজশাহী। ওকে, এখন দেখো, তাহলে বিষাদ সিন্ধু একটা। বিষাদ কি? মানুষের বিষাদ দেখা যায় না, বিষাদ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি? অদৃশ্য, অদৃশ্য। সিন্ধু মানে কি? সমুদ্র, পরপথ, সমুদ্র। তাহলে কি? সমুদ্র দেখা যায়। তাহলে অদৃশ্য প্লাস দৃশ্য। আমরা জানি যে 2টা নাউন যদি অদৃশ্য প্লাস দৃশ্য হয়, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় রূপক কর্মধারয়। কি হয়? রূপক কর্মধারয়। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? হ্যাঁ, যদি প্লাস দিয়ে লিখছি তাহলে কি? বিষাদ রূপ সিন্ধু। কি হবে? বিষাদ রূপ সিন্ধু। মানে তোমার দুঃখ কষ্ট এত বেশি যে সমুদ্র সমান। তাহলে বিষাদ রূপ সিন্ধু। তাহলে কি হলো? রূপক কর্মধারয়। কি হলো? রূপক কর্মধারয়। কি শেষ পর্যন্ত থাকবা তো? সবগুলা বোর্ড শেষ পর্যন্ত থাকবা তো? তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে কেন? মাদ্রাসা বোর্ড আছে তো? নকিব, মাদ্রাসা বোর্ডও আছে, ভয় পাওয়ার কিছু নাই, মাদ্রাসা বোর্ডও আছে। হ্যাঁ, টেনশনে কিছু নাই। বিয়েটাও রাজশাহী, আরমান হোসেন। দেখা যাক আল্লাহ কই কপালে রাখছে বিয়েটা।
এমডি জিহান লেগেছে স্যারের বিয়ে চট্টগ্রাম হলে ভালো হবে। আমি তো হ্যাঁ চট্টগ্রামে আমি শুনছি চট্টগ্রামে নাকি আতিথেয়তা অনেক অনেক বেশি, ওদের বিয়ে খুব জাঁকজমক করে হয় এবং খুব মানে খাই দায়ের ব্যাপারটা তো স্পেশাল চট্টগ্রামের, হলে অবশ্য মন্দ হয় না। আচ্ছা আচ্ছা তারপর দেখো তাহলে একটা পারলাম চতুষ্পদ। আচ্ছা পথে ঘাটেটা করি, পথে ঘাটে। আচ্ছা পথে ঘাটে করলাম না, হ্যাঁ এটা তোমরা নিজেরাই পারবা। পথেও ঘাটে অলুক দ্বন্দ্ব, মরণ এটাও পারবা। মরণ পর্যন্ত কি হবে? অব্যয় ভাব হবে। কি হবে? অব্যয় ভাব। যুগান্তর আর করলাম না, অন্য যুগ নিত্য সমাস, অন্য যুগ নিত্য সমাস ওটা আর করলাম না। ঠিক আছে, তাহলে করলাম হলো চতুষ্পদ করলাম, 4 পদ বিশিষ্ট যা, মানে 4 পদ বিশিষ্ট যা অনেক কিছুই হতে পারে, 4 পা আছে অনেক কিছুই হতে পারে। 4 পা আছে এরকম কি বলতো, চৌকিরও 4 পা আছে, তাই না? চৌকিরও 4 পা আছে, চৌকিকেও বুঝাইতে পারে। তাহলে কি হবে? এটা চতুষ্পদ হবে হলো সংখ্যাবাচক বহুব্রীহি। কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, তাহলে দেখো রাজভয়। রাজভয়টা কি দেখো, রাজভয়টা হলো রাজার ভয়। কি? রাজার ভয়। রাজার ভয়। আসলে এটা ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে, এটাকে তুমি অনেকগুলো সময় বানাইতে পারবা। রাজা হতে ভয় বলতে পারবা, রাজা কর্তৃক ভয় বলতে পারবা, তুমি যেভাবে ব্যাস বাক্য করতে পারবা সেই সমাসে নাম দিলে হবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই, সেটাই হবে। তাহলে রাজভয় কি? রাজার ভয়। আমি যেটা করলাম সেটা কি করলাম? রাজার ভয়, র আসছে, তাহলে ষষ্ঠী তৎপুরুষ। কি হলো? ষষ্ঠী তৎপুরুষ। আমি যদি বলতাম রাজা হতে ভয়, তাহলে হতে থেকে চেয়ে তখন কি হতো? পঞ্চমী তৎপুরুষ হতো। ঠিক আছে, জিন্নাতুল ফেরদৌস লিখেছেন স্যার ব্রাহ্মণবাড়িয়া আসেন। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া যায়নি কখনো, সিলেটের মতো কেউ আপ্যায়ন করতে পারে না, এটা প্রমাণিত সত্য। সাগর চৌধুরী, তাহলে পাত্রী দেখা শুরু করে দাও। আচ্ছা তারপর দেখো থাকলো কি? প্রাণ চঞ্চল। প্রাণ চঞ্চল, একটু লক্ষ্য করো। প্রাণ, প্রাণ কি পদ? প্রাণ কি পদ? লক্ষ্য করো। প্রাণ কি বলতো? প্রাণ মানুষের জীবন, প্রাণ কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন, তাই না? নাউন। তাহলে প্রাণ এখানে লিখি, প্রাণ কি? প্রাণ হলো নাউন। আর চঞ্চল কি বলতো? চঞ্চল কি? মানুষের ওই যে গুণ বোঝাচ্ছে না, বৈশিষ্ট্য বোঝাচ্ছে না, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এখানে কি অন্য কিছু বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে বলতো? প্রাণ চঞ্চল দ্বারা, চঞ্চল প্রাণ দ্বারা এমন কোনো প্রাণকে বোঝাচ্ছে যে প্রাণটা অনেক চঞ্চল, এমন কাউকে বোঝাচ্ছে যার প্রাণটা অনেক চঞ্চল। তাহলে এটা কি হবে? চঞ্চল যে প্রাণ। কি হবে? চঞ্চল, চঞ্চল যে, চঞ্চল যে প্রাণ। তাহলে যে থাকলে কি হয়? সাধারণ কর্মধারয়। চঞ্চল যে প্রাণ। জনাকীর্ণ, দেখো জনাকীর্ণ তোমাদেরকে একটা নিয়ম শিখাইছিলাম, মনে আছে? যে প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজ, মানে পূর্বপদ দ্বারা পরপদের কাজ হয়ে গেলে কি হয়? তৃতীয়া তৎপুরুষ হয়। কি হয়? তৃতীয়া তৎপুরুষ হয়। আকীর্ণ মানে কি? আকীর্ণ মানে কোনো একটা জায়গা ছেয়ে যাওয়া বা ভরে যাওয়া, সেটা কি দ্বারা ছেয়ে গেছে? জন দ্বারা, বা কি? মানুষ দ্বারা। কি দ্বারা? মানুষ দ্বারা। তাহলে কি হবে? জন দ্বারা আকীর্ণ। কি হবে? জন দ্বারা আকীর্ণ। কামরুন বিনতে কানিজ বলছে যে স্যার আপনি আমাদের ভাষাটাকে পচা বলেছেন। কোন জায়গার ভাষা? কোন জায়গার ভাষা কানিজ? জন দ্বারা কি? আকীর্ণ। জন দ্বারা আকীর্ণ। তাহলে দেখো প্রথম অংশ দ্বারা পূর্বপদ দ্বারা পরপদের কাজ করা হয়ে গেছে, তাহলে কি হয়? তাহলে হয় হলো তৃতীয়া তৎপুরুষ। কি হয়? তৃতীয়া তৎপুরুষ। এমনিতে মনে হয় পারি, করতে গেলে পারতেছি না। আচ্ছা ওকে, সবার জায়গা থেকে সবার জায়গায় সেরা। পাবনার জায়গা থেকে পাবনা সেরা, বরিশালের জায়গা থেকে বরিশাল সেরা, চট্টগ্রামের জায়গা থেকে চট্টগ্রাম সেরা, সিলেটের জায়গা থেকে সিলেট সেরা। ঠিক আছে, কপালের লিখন যায় না খণ্ডন। কপালে যেখানে লেখা আছে যেখানকার বউ পাবো সেখানকারই পাবো। হ্যাঁ, টানাটানি যে যেখানে বউ দেখো হবে না। আচ্ছা কামরুন বিনতে কানিজ চট্টগ্রাম। চট্টগ্রাম ভাষা তো সুন্দর, আমি তো বলিনি যে চট্টগ্রামের ভাষা পচা।
আমি তো বলিনি চট্টগ্রামের ভাষা পচা, চট্টগ্রামের ভাষা তো ভালো কিন্তু বোঝা যায় না, কিন্তু বুঝতে পারি না। যখন চট্টগ্রাম কথা বলে বুঝার সাধ্য কারো নাই। চট্টগ্রামের ভাষা তো মানে কি বলবো, চট্টগ্রাম 1-2 বার গেছিলাম, গিয়ে একবার মনে 3 দিন ছিলাম চট্টগ্রামে। মানে সাধারণ লোকজনের সাথে একটু মেলামেশা করছি, ওরা যে নিজেরা কি বলে মানে মনে হয় না বাংলা ভাষা না, বাংলা ভাষার বাইরে কোনো ভাষাতে কথা বলতেছে। বাগেরহাট, সাদিয়া আফরিন, বাগেরহাটে গেছিলাম আমি সেই বাচ্চাকালে। বাগেরহাটে আমার খুব সুন্দর স্মৃতি আছে। বাগেরহাটে মনে করো যে খুলনা থেকে বাসের সাথে সেই গিটারে গান করতে করতে বাগেরহাট গেছিলাম আমরা ছোটবেলায়, এসএসসি পরীক্ষার পরে। ওকে, তারপর দেখো ক্লাসে মন দাও। দিনাজপুর বোর্ড 2024। বাহের দেশ থেকে কে কে আছো? বাহে মুলুক। ইসলাম ঢাকার মানুষজনের বড় লোক তো, হ্যাঁ বড় লোক মানুষজনের সাথে মনে করো যে নাম নিতে ভয় লাগে। ওকে, নোয়াখালী আলাদা একটা রাষ্ট্র। হ্যাঁ, নোয়াখালীকে শুধু প্রথমে বিভাগ করা হবে, তারপরে রাষ্ট্র করা হবে। কিন্তু আপাতত ক্লাসে মন দাও। আমাদের আর কয়টা বোর্ড আছে? আমাদের আর হলো 2, 3, 4, 5, আরো মেলা আছে যে 5টা আছে আরো। ঠিক আছে, 5টা বোর্ড আছে, শেষ করতে হবে। ক্লাসে মন দাও ঝটপট। আমরা আবার গল্প করবো একটু পরে। তাহলে দেখো আমরণ একটু আগেই করছি, আর করলাম না। কি মরণ পর্যন্ত কি সমাস? অব্যয়ভাব সমাস। স্মৃতি, আচ্ছা এখানে দেখো দেশান্তর কি? অন্য দেশ। দেশান্তর কি? অন্য দেশ। নিত্য সমাস। প্রভাত কি? প্রকৃষ্ট যে ভাত। প্রাদি সমাস। এগুলো আর আমি করতে গেলাম না, এগুলো অলরেডি করছি। দেশান্তর কি? নিত্য সমাস। তারপরে কি? আমরণ কি? মরণ পর্যন্ত কি সমাস? অব্যয়ভাব সমাস। এগুলো আর করলাম না। এখন দেখো স্মৃতিসৌধ কি বলতো? খুবই সহজ। স্মৃতি রক্ষার্থে সৌধ। কি বলা হচ্ছে? স্মৃতি রক্ষার্থে সৌধ। এই যে মধ্য থেকে রক্ষার্থে বাদ চলে গেছে, মধ্য থেকে কি বাদ গেছে? রক্ষার্থে বাদ চলে গেছে। তাহলে রক্ষার্থে বাদ যাওয়ার জন্য কি হবে? মধ্য পদলোপী কর্মধারয়। কি হবে? মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, তারপর দেখো পকেট মার। একটু লক্ষ্য করো, পকেট মার। তোমাদের একটা টেকনিক দিছিলাম যে যদি তোমাদের কি থাকে, সমস্ত পদের শেষে মার থাকে, কর থাকে, হ্যাঁ মার থাকে, কর থাকে, চাটা থাকে, পোষা থাকে, তাহলে কি হয় তোমাকে একটু জানো? তাহলে কি হয় যদি সমস্ত পদের শেষে মার থাকে, কর থাকে, জাদুকর, পকেট মার, হ্যাঁ যদি ধরা থাকে, ছেলে ধরা, ছা পোষা, পা চাটা, যদি এই ধরনের থাকে এই শব্দগুলো, তখন কি সমাস হয় বলো? অনাহিতা লিখতেছে স্যার, শুধু কর্মধারা লিখলে হবে? মধ্য পদলোপী লেখা ভালো। তুমি যদি বুঝতে পারো তাহলে মধ্য পদলোপী বুঝতে পারবা। বুঝতে যদি পারোই তাহলে মধ্য পদলোপী লেখাই ভালো। আর যদি বুঝতে নাই পারো, ধরতে পারতেছো না, শুধু বুঝতে পারতেছো কর্মধারয়, তাহলে শুধু কর্মধারয় লিখে দিও। হ্যাঁ, আমাকে এটা বলো, পকেট মার আমি তোমাদের কি বলছিলাম? যদি মার থাকে, কর থাকে, ধরা থাকে, চাটা থাকে, পোষা থাকে, তাহলে কি হয়? তোমরা কিন্তু উত্তর করতে পারলা না এখনো। উপপদ, ভেরি গুড মনিরুল হক, কংগ্রাচুলেশনস। উপপদ, হ্যাঁ তাকে আমি মেবাদি, হ্যাঁ ঠিক বলছো, ভালো কমেন্ট করছে। আমি নিজেও জানি, আমার একটা ডিপার্টমেন্টের ফ্রেন্ড আছে, মানে ওদের দেখি বিয়ে টিয়ে দেখি তো ফেসবুকে ওদের বুনটুনের বিয়ে হলে হেভি জাঁকজমক করে বিয়ে হয়, হেভি আপ্যায়ন করে। চট্টগ্রামের মানুষজন এমনিতে একটু রিচ, মানে বড় লোকস, তো আপ্যায়নেও সেরা, ভালো আপ্যায়ন করে। ওকে, পকেট মার, তাহলে কি মার আছে, তাহলে কি পকেট মারে যে, কি হবে? পকেট মারে যে, তাহলে মার থাকলে কি হয়? উপপদ। মনিরুল হক বলছে, কংগ্রাচুলেশনস। উপপদ তৎপুরুষ। ওকে, তারপর দেখো হরতাল। এখন একটা ব্যাপার হলো, দেখো
হরতালটা তোমাদেরকে একটা বোঝা আগে। হর মানে কি? হর কিন্তু একটা উপসর্গ। হর কি? হর একটা উপসর্গ। তাহলে উপসর্গতে শুরু হলে এতটুকু আমরা শিওর যে অব্যয়ভাব সমাস হবে। কি হবে? অব্যয়ভাব সমাস হবে। তাহলে আমরা এতটুকু জানলাম যে হরতাল কি হবে? হর যেহেতু উপসর্গ সেহেতু কি হবে? অব্যয়ভাব সমাস হবে। এখন হর মানে কি? হর কি অর্থে ব্যবহার হয়? হর মানে প্রত্যেক। হর মানে কি? প্রত্যেক। হর রোজ মানে রোজ রোজ। হর হামেশা মানে প্রায় প্রায়। তাহলে হর মানে কি? প্রত্যেক। হর কি অর্থে ব্যবহার হয়? প্রতি অর্থে ব্যবহার হয়। হর কি অর্থে? প্রতি অর্থে ব্যবহার হয়। প্রতি অর্থে, প্রতি অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? প্রতি অর্থে। তাহলে দেখো হরতাল, এই তাল মানে কি? এই তাল মানে তালা। এই তাল মানে কি? তালা। মানে প্রতি ঘরে ঘরে তালা, প্রতি ঘরে ঘরে তালা, মানে প্রত্যেকটা অফিসে অফিসে তালা, সেটাই হলো হরতাল। হরতাল মানে কি? যখন সব জায়গায় তালা মারে দেওয়া হয়, হ্যাঁ, অফিস আদালত ব্যবসায়ী প্রতিষ্ঠান যা আছে সব জায়গায় তালা লেগে যায়, সেটাকে বলা হয় হরতাল। কি বলা হয়? হরতাল, প্রত্যেক তাল। কিন্তু 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 তালের অভাব, কিন্তু ব্যাসবাক্য গিয়ে হয় তালের অভাব। ব্যাসবাক্য গিয়ে হয় তালের অভাব, অব্যয়ভাব সমাস হয়। ঠিক আছে? তালের অভাব, অব্যয়ভাব সমাস। তালের অভাব। ময়মনসিংহ, আয়মান সাজিদ, ময়মনসিংহ গরিব জেলা। ময়মনসিংহ আমি কখনো যাইনি, কিভাবে বুঝবো গরিব না বড়লোক? কখনো যাইনি আমি ময়মনসিংহতে। শীঘ্র ইচ্ছা আছে ওই মানে বাংলাদেশের যে পূর্বাঞ্চলটা এখনো যাওয়া হয়নি। সিলেট, ময়মনসিংহ। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। একটু খুব দেখার শখ, কিন্তু যাওয়াই হচ্ছে না, যাইতে পারতেছি না। ভাবছিলাম যে এই যে অ্যাডমিশন ব্যাচটা উঠলে সামনের মাসে শীতের মধ্যে যাব, তো আবার নতুন সমস্যায় পড়ে গেছি, আর যাওয়া হবে না। ওকে, তারপর দেখো অনৈক্য কি দিয়ে শুরু? অ দিয়ে শুরু। কি দিয়ে শুরু? অ দিয়ে শুরু। তাহলে অ কি? নেতিবাচকতা প্রকাশ করে। কি প্রকাশ করে? নেতিবাচকতা। তাহলে নেতিবাচকতা প্রকাশ করলে কি হবে? কি হবে বলো? নয় ঐক্য। তাহলে নয় ঐক্য কি হবে? অনৈক্য। তাহলে নয় দিয়ে শুরু হলে কি হয়? নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ। রাজপথ। রাজপথ কি বলো? রাজার পথ নাকি পথের রাজা? আচ্ছা, আজানের জন্য একটু বিরতি। ওকে, তাহলে দেখো রাজপথ পথের রাজা। রাজপথ কি? পথের রাজা। নেস্কো। নেস্কো কুমিল্লা আসলে যাওয়া হয়নি সেভাবে, কিন্তু কুমিল্লার উপর দিয়ে চট্টগ্রাম গেছি। পথের রাজা। পথের রাজা। কুমিল্লাতে আমাদের একটা মজার একটা কাহিনী আছে, তোমাদেরকে আর দুইটা বোর্ড সলভ করার পরে কুমিল্লার একটা মজার কাহিনী বলবো। রাজপথ পথের রাজা, তাহলে কি? পথের, এখানে এর বাদ গেছে, তাহলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। ওকে, তারপর দেখো এখানে দেখো আমাদের কি কি কমন, একটু লক্ষ্য করো তো কি কি কমন আমাদের। একদম কমন কি কি? সপ্তর্ষি। সপ্তর্ষি কি পাইছি? সপ্তর্ষি সমাহার। আর লিখলাম না, কি হবে? দ্বিগু সমাস হবে। হ্যাঁ, যেগুলো সহজ বাদ দিয়ে দেয়। অহিনকুল কি? দুইটাই হলো উভয় পদ প্রধান। অহিনকুল কি? বিরোধার্থক দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব লিখলে হবে, সমস্যা নাই। তাহলে কি? বিরোধার্থক দ্বন্দ্ব। তারপর দেখো আর কি সহজ পাইছি বলো তো? সহজ একটা মুখস্থ করতে বলছিলাম যে শেষে কর মর এগুলা থাকলে কি হবে? বাজি করে যে, শেষে কর আছে, কর থাকলে কি হবে? কর থাকলে উপপদ তৎপুরুষ। বাজি, বাজি করে যে, কি? উপপদ, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। তারপর দেখো আমরা আরেকটা মুখস্থ জানি। কি মুখস্থ জানি আমরা? যে যথা দিয়ে শুরু হলে কি হবে? যথা দিয়ে শুরু হলে অব্যয়ভাব সমাস। যথা দিয়ে শুরু হলে কি? অব্যয়ভাব সমাস। তাহলে কি? রীতিকে অতিক্রম না করে, রীতিকে
অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, যথাতে শুরু হলে শুধু যথাযোগ্য ব্যতীত, যথাযোগ্য ব্যতীত, যথাতে শুরু হলে কি অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব। তারপর দেখো, তারপর হলো কাজল কালো, খুবই সহজ জিনিস, আমরা সকলেই জানি কাজল কালো, কাজলের মতো কালো অনেক কিছু হতে পারে, এই বোর্ডটাই কাজলের মতো কালো। তাহলে তুলনাটা সত্য, তুলনাটা সত্য হলে কি হবে, উপমান কর্মধারয়, কাজলের ন্যায় কালো। ব্যাস বাক্য লিখলাম না, মাঝখানে শুধু ন্যায় লাগাই দিবা, কাজলের ন্যায় কালো। এখন দেখো আর কি কি থাকলো, জয় পতাকা, জয় পতাকা, পতাকাটা কিসের জন্য বলো তো, পতাকাটা কিসের জন্য, পতাকাটা হলো জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা, জয় সূচক, ঠিক আছে, জয় সূচক পতাকা। হ্যাঁ, তাহলে জয় পতাকাটা কি, জয় সূচক পতাকা, জয়, জয় সূচক পতাকা। তাহলে মধ্য থেকে পদ বাদ গেল সূচক, তাহলে মধ্য থেকে সূচক বাদ যাওয়ার জন্য কি হয়ে গেল, যেহেতু জয় আর পতাকার তুলনা করছে, মধ্য পদলোপী কর্মধারয়, কি হবে, মধ্য পদলোপী কর্মধারয়, কর্মধারয়। বাকি থাকলো কি অভূতপূর্ব আর বনস্পতি। আচ্ছা আগে বনস্পতিটা করি, বনস্পতি কি দেখো, বনস্পতির শব্দটা একটু গঠন তোমাদেরকে দেখাই, এটা হলো বিসর্গ সন্ধি করলে ঠিক এরকম। তাহলে দেখো বন বিসর্গযোগ পতি। আচ্ছা বনস্পতি আবার ব্যাপার আছে এখানে, তোমার হলো অনেক জায়গায় এটা আবার নিপাতনের সিদ্ধাও দেওয়া আছে, বন যোগ পতি। তাহলে দেখো বনপতি, তাহলে দেখো বনের পতি, বনস্পতি কি বনের পতি, পতি মানে কি, পতি মানে স্বামী, যদিও পতি মানে স্বামী, কিন্তু এখানে বনের যে প্রধান তাকে বোঝাচ্ছে, বনের যে প্রধান, ঠিক আছে। এমডি মিলন, ওকে, তোমাকে হলো স্বাগত লাইভ ক্লাসে। তাহলে কি হবে, বনের পতি, বনের পতি, তাহলে বনের পতি কি র এর, র এর হলে কি ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। অভূতপূর্ব, একটু লক্ষ্য করো, অভূতপূর্ব, শুরুতে কি আছে, অ আছে, শুরুতে কি আছে, অ আছে। তাহলে অ থাকলে কি হয় বলতো, নেতিবাচক, নেতিবাচকতা বোঝাচ্ছে, নেতিবাচকতা। তাহলে নেতিবাচকতা বুঝালে কি হবে, নয় সমাস হবে। তাহলে এখন নয় দিয়ে নাকি নাই দিয়ে করা যায়, নাই ভূতপূর্ব হবে, মানে ভূতপূর্ব মানে যেটা আগে ছিল না, ঠিক আছে। তাহলে কি হবে, মানে অভূতপূর্ব মানে যেটা আগে ছিল না, তাহলে কি হবে দেখো, নয় ভূতপূর্ব যা, নয় ভূতপূর্ব যা, মানে যেটা আগে দেখা যায়নি, যেটা আগে দেখা যায়নি, যেহেতু নয় দিয়ে শুরু হলো সেহেতু কি হবে, নয় তৎপুরুষ, কি হবে, নয় তৎপুরুষ, ঠিক আছে। তোমাদের স্পেসিফিক এখন আবার একটা একটা করে শেখানো সম্ভব না, কারণ এগুলো আমরা সবই আমরা 5টা ক্লাসের মাধ্যমে শিখছি, 5টা ক্লাসের মাধ্যমে আমরা শিখছি, তাই না, প্লাস 5টা ক্লাসের মাধ্যমে শিখছি। মজার ব্যাপার হলো আমার বাসার পাশে হলো বগুড়া, মানে আমার পার্শ্ববর্তী জেলা বগুড়াতে আমি মনে হয় মোটাই গেছি হলো ঘোরার উদ্দেশ্যে গেছি একবার, তাও খুব ভালোভাবে ঘোরা হয়নি। ওকে, মাহাদিয়া রুবানা আজকে প্রথম, আচ্ছা ঠিক আছে, স্বাগত, ক্লাস করো, ভালো লাগবে আশা করি। দেখো এখানে আমরা একটু দেখি কমন আমাদের কি কি, আমাদের এখানে কমন দম্পতি, জায়াউপতি, কি একশেষ দ্বন্দ্ব লিখলাম না। তারপর দেখো আমাদের কমন কি সপ্তর্ষি, সপ্তর্ষির সমাহার, কি সমাস, দ্বিগু সমাস, লিখলাম না, দ্বিগু। হ্যাঁ, দম্পতি কি একশেষ দ্বন্দ্ব, এটা কিন্তু একশেষ অবশ্যই লিখবা, পরীক্ষায় একশেষ সহ লিখবা, একশেষ দ্বন্দ্ব। তারপরে দেখো, তারপরে আমাদের আর কি কি কমন আছে দেখো তো, জনমানব আছে, তাহলে কি জন মানেও মানুষ, মানুষ মানে মানব, মানে কি মানব মানেও মানুষ, এটা কি, এটা হলো দ্বন্দ্ব, তাহলে কি এটা জন ও মানব, কি সমাস, দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। তারপর দেখো তো আর কি কমন আছে, প্র দেওয়া আছে, কি দেওয়া আছে, প্র দেওয়া আছে, তাহলে প্রতে থাকলে কি হয়, প্রতে থাকলে কি হয় বলো তো, প্র থাকলে হয় প্রাদি সমাস, প্রকৃষ্ট যে শান্তি, প্রকৃষ্ট যে শান্তি, প্রকৃষ্ট যে শান্তি, তাহলে কি হবে প্রাদি সমাস হবে, প্রাদি সমাস। তারপর তাহলে আমরা কয়টা হয়ে গেল, আমাদের 4টা হয়ে গেছে আমাদের। তাহলে দেখো এখন কি আছে, হাসাহাসি, কি আছে, আ আছে, ই আছে, এখন হাসাহাসি কি বলতো, আমরা গত ক্লাসে পড়ছি হাসাহাসি কি, হাসতে হাসতে যে ক্রিয়া, হাসতে হাসতে যে ক্রিয়া। তাহলে যদি বিশেষ্য পদের সাথে এ আর, ক্রিয়া বিশেষের সাথে যদি এ আর ই থাকে, তাহলে কি হবে, হাসতে হাসতে যে ক্রিয়া, সেটার নাম কি হয়ে যাবে, সেটার নাম হয়ে যাবে হলো ব্যতিহার বহুব্রী, কি হবে, ব্যতিহার বহুব্রী, পারস্পরিক ক্রিয়া বিনিময়, পারস্পরিক ক্রিয়া বিনিময়। তাহলে কি হলো, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে।
চট্টগ্রামের ডায়লগ তো আমার ফ্রেন্ড পারেছে চট্টগ্রামের, ওর কথা মনে হলেই আমার চট্টগ্রামে একটা গালি চলে আসে, মানে ও এতটা শুনছে ওর মুখের গালি, চট্টগ্রাম মনে হলে ভাষা মনে হলেই মনে হয় যে ওই গালি ওদের ভাষা ওটা। আচ্ছা, তারপর দেখো আরেকটা সহজ আছে এখানে, সহজ কি, রক্তকমল, রক্তকমল। আচ্ছা, রক্তকমল তোমরা দেখি পারো কি না, এটা তোমাদের উপর দিলাম, তোমরা একটু রক্তকমলের ব্যাস বাক্য সহ এটা সমাসটা করো, রক্তকমলের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। রক্তকমলের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। রক্তকমলের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। আয়মান সাজিদ বলতেছে বিশ্রী স্ত্রীর অভাব অব্যয়ভাব সমাস। আচ্ছা, মাইনুল ইসলাম বলতেছে মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, তাহলে দ্বারা দিয়া করতে কি তৃতীয়া তৎপুরুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আমি রক্তকমলটা করতে বলতেছি, তোমরা দেখি রক্তকমলটা পারো কিনা, রক্তকমলটা একটু করো। রক্তের ন্যায় কমল লেখছে, কমেন্ট পড়ি না কার এটা, রাজীব রনি, রাজীব রনি, তোমার কমেন্ট আসলে এর আগে আমার কখনো চোখে পড়েনি। নাসরিন আক্তার কংগ্রেচুলেশনস। উপপদ কর্মধারয় কাকে বলে? উপপদ কর্মধারয় কাকে বলে? তোমার ব্যাস বাক্যটা ঠিক আছে, কিন্তু উপপদ কর্মধারয় কাকে বলে? আচ্ছা, রক্তের ন্যায় কমল লিখতেছো বেশিরভাগ, তোমাদেরকে আমি একটু ভুলটা ধরাই দিই, একটু ভুলটা ধরাই দিই। আসো এখানে আসো, মন দাও, এখানে মন দাও। কমল মানে কি? কমল, এই কমল মানে হলো পদ্ম, এই কমল মানে কি? পদ্ম। আর এই কয়কার ম আর ল, এই কমল মানে কি? এই কমল মানে নরম বা মোলায়েম, যেটাই বলো না কেন। এখানে বানান কি আছে দেখো তো, কমলে কমল মানে কি? পদ্ম। পদ্ম তুলনা কার করছে? পদ্মের করছে। কার সাথে? রক্তের সাথে করছে, ঠিক আছে? পদ্মের সাথে রক্তের তুলনা করছে। তাহলে কমল কি হবে? কমল রক্তের ন্যায় কি হবে? কমল রক্তের ন্যায় কি হবে? কমল রক্তের ন্যায় হবে, ঠিক আছে? কমল রক্তের ন্যায় মানে পদ্ম, এমন একটা পদ্ম যেটা দেখতে রক্তের মতো, কমল রক্তের ন্যায়, কিন্তু আসলে রক্তের ন্যায় কমল পাওয়া যায় না তেমন একটা। তো এই তুলনাটা একটু অবাস্তব, এই জন্য এটা কি হবে? উপমিত কর্মধারয়। কি হবে? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, কমল রক্তের ন্যায়। রক্ত কমলের ন্যায় হতো যদি কমল বানানটা কয়কার ম আর ল থাকতো, কয়কার ম আর ল থাকতো, তাহলে উপমান কর্মধারয় হতো, ঠিক আছে? এই পার্থক্যটা ধরে রেখো, জেনে রেখো, এবং আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়। মন গড়া, একজন অলরেডি বলে ফেল দিছে, মাইনুল ইসলাম মেবি, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, তাহলে দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি? তৃতীয়া, তাহলে তৃতীয়া বাদ গেছে, তাহলে তৃতীয়া তৎপুরুষ কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ। এখন দেখো বিশ্রী, বিশ্রী একজন অলরেডি বলে দিছে, কি বলছে? স্ত্রীর অভাব, স্ত্রীর অভাব কি বলছে? বিশ্রী একজন বলছে স্ত্রীর অভাব। আমি যদি বলি বিশ্রী, আমি যদি বলি নেই স্ত্রী যার, তাহলে কি আমি ভুল হব? আমি যদি বলি বিশ্রীকে যদি আমি স্ত্রীর অভাব না বলে যদি বলি, আমি যদি বলি নেই স্ত্রী যার, নেই স্ত্রী যার, নেই স্ত্রী যার, তাহলে কি আমি ভুল হব? বৃষ্টি বানানটা মনে একটু ভুল গেছে, তাই না? বৃষ্টি বানানটা দীর্ঘইকার হবে, তাহলে কি? নেই শ্রী যার, নেই শ্রী যার। এখন নেই দিয়ে শুরু হলে কি হয়? নেই দিয়ে শুরু হলে নয় বহুব্রী হয়, নয় বহুব্রী। আমি তোমাদেরকে কি বলছিলাম যে অনা বেবি, এই যে বেবি, বি আছে, বেবির বি, বেবির বি আছে কিনা? বেবির বি আছে, তাই না? বেবির বি আছে, তাহলে বি আছে, তাহলে নেই স্ত্রী যার, তাহলে আমি চাইলে এটাকে কি করতে পারি? নয় বহুব্রী বানাতে পারি। তাহলে তুমি কি ভুল? না ভাইয়া, তুমিও ভুল না, তোমারটাও হবে। হ্যাঁ, স্ত্রীর অভাব, স্ত্রীর অভাব অব্যয়ভাব সমাসে হবে, কোনো সমস্যা নাই। তোমার যেটা মন চাইবে তুমি সেটাই পরীক্ষায় লিখবা, দুইটাই হবে, অব্যয়ভাব দুইটাই হবে। ওকে, দুইটাই হবে, ঠিক আছে স্যার। বিপত্তিক মানে কি? বিপত্তিক মানে যার পত্নী নাই হয়ে গেছে, যার পত্নী নাই হয়ে গেছে। পত্নী মানে কি? স্ত্রী। যার বউ মারা গেছে তাকে বলা হয় বিপত্নিক। যেমন মেয়েদের স্বামী মারা গেলে কি বলা হয়? বিধবা বলা হয়, বিধবা। বি হইয়া আছে ধবজার, বি হইয়া আছে ধবজার, ধব মানে স্বামী,
ধব মানে কি স্বামী, তাহলে বি হয়ে আছে ধবজার, তাকে কি বলা হয় বিধবা বলা হয়। তাহলে বি হয়ে আছে পত্নী যার, বি মানে বিগত হয়ে আছে পত্নী যার, তাকে কি বলা হয় বিপত্নিক, মানে যার হলো স্ত্রী মারা গেছে তাকে বিপত্নিক বলা হয়। ওকে, তাহলে দেখো আমাদের আর দুইটা স্লাইড আছে, একটা হলো আমাদের কুমিল্লা বোর্ড আর একটা হলো আমাদের মাদ্রাসা বোর্ড। এই দুইটা করে আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। তো তোমাদেরকে যেহেতু কুমিল্লায় চলে আসছি, কুমিল্লার একটা গল্প করি। কুমিল্লায় চলে আসছি, কুমিল্লার একটা গল্প করি। মোহাম্মদ মনির হক 9 স্ত্রী হবে, 9 স্ত্রী হবে, সমস্যা নয়, 9 স্ত্রী হবে, না 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 9 স্ত্রী হবে না, 9 স্ত্রী হবে না, 9 স্ত্রী হবে না, নেই স্ত্রী হবে বা নাই স্ত্রী হবে। ওকে, কুমিল্লার কে জানি ছিলা, কুমিল্লার একটা গল্প শুনতে চাইলা। আমরা হলো এই যে তোমাদের এই যে জুলাই অভ্যুত্থান হলো এর ঠিক 1 মাস আগে, 1 থেকে 2 মাস আগে, 2 মাস আগে আমরা ডিপার্টমেন্টাল ট্যুরে গেছিলাম। সেটা হলো তোমাদের হলো পার্বত্য জেলাগুলোতে গেছিলাম, কক্সবাজার গেছিলাম। তো পার্বত্য জেলাগুলোতে যাওয়ার সময় তো কুমিল্লার উপর দিয়ে যাইতে হয়, কুমিল্লা চট্টগ্রাম মানে আমাদের এই দিক দিয়ে যেতে গেলে। তো কুমিল্লাতে আমাদের বাস দাঁড়াইছে, একটু ব্রেক দিছে, ব্রেক হলো হিসু ব্রেক, মানে যার যার 1-2 আছে সেরে নেবে। তো সেরে নেওয়ার পর্ব শেষ করে বাসে সবাই এসে মনে করো যে উঠে গেছি। তো সবাইকে বলছে এই মানে যে যার পাশে দেখো কেউ মিসিং আছে কিনা। তো সবাই সবার পাশে দেখছে কেউ মিসিং নাই। তো বাস মনে করো ছেড়ে দিছে, বাস প্রায় 5-7 কিলো চলে আসছে। তো এরপরে একজন ফোন দিছে, এই আমাকে রেখে যাচ্ছিস কেন, আমাকে নিয়ে যা, অলরেডি 5 কিলো আমরা চলে আসছি, বুঝতে পারছো? তো তারপরে ওর পাশে যে সিটে ছিল তাকে গিয়ে ধরছে সবাই, সে তো ঘুমে বিভোর, মানে সে আসলে ঘুমাচ্ছিল, সে খেয়ালও করেনি। তো এটাই হলো কুমিল্লা নিয়ে একটা স্মৃতি। হ্যাঁ, এটাই হলো কুমিল্লা নিয়ে একটা স্মৃতি। সেটা হলো যে পরে ওকে আবার আমরা যেভাবে হোক উদ্ধার করে নিয়ে আসি। ওকে, যদিও খুব মজা করে বলতে পারলাম না, কিন্তু ওই মুহূর্তে আমাদের জন্য খুবই মানে পিকনিকের ব্যাপার, তো মানে একটা ট্যুরের ব্যাপার, এক্সকারশন ছিল। তো এক্সকারশনে আমরা ওটা নিয়ে অনেক মজা করছি। আচ্ছা, আচ্ছা, তো এখন দেখো সিলেট বোর্ড কই, সিলেট বোর্ডে কি পরীক্ষা হয়েছে এবার? সাফওয়ান আহমেদ, আচ্ছা দেখো এখানে সবগুলাই কমন, দেখো এখানে সবগুলাই কমন, তোমাদের এখানে সবগুলা তোমরা নিজেরাই পারবা। দম্পতি জায়পতি একশেষ দ্বন্দ্ব, আয় করে একটু আগে করছে, আয়ের উপর কর, মধ্যপদরূপী কর্মধারয়, প্রবচন প্রকৃষ্ট যে বচন, প্র আছে তাহলে কি হবে প্রাদি হবে, অন্তর আছে কিন্তু সামনে কি আছে তে, সংখ্যা আছে। তোমাদেরকে এটা ব্যাখ্যাতে বলে দিয়েছিলাম যে 3 প্রান্তরের সমাহার, কি সমাস বলো তো? দ্বিগু সমাস। 3 প্রান্তরের সমাহার কি হবে? দ্বিগু সমাস। প্রকৃষ্ট যে বচন, আয়কর, আয়ের উপর কর, মধ্যপদলোপী, দম্পতি জায়পতি, যথাতে শুরু হলে কি হবে? যথাতে শুরু হলে অব্যয়ভাব সমাস, রীতিকে অতিক্রম না করে, মনে আছে? যথাতে শুরু হলে অব্যয়ভাব, রীতিকে অতিক্রম না করে। অকাল পক্ক, আমি বলছিলাম কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে কি হয়? তাহলে সপ্তমী তৎপুরুষ হয়। কি হয়? সপ্তমী তৎপুরুষ হয়। কখন পক্ক? অকালে পক্ক, মানে কখন পেকে গেছে? অকালেই পেকে গেছে, তাহলে অকালে পক্ক। তাহলে কি হবে? অকালে পক্ক। আর অকালে পক্ক মানে কি? মানে এ আছে, তাহলে এ বাদ গেছে মানে কি? মানে হলো সপ্তমী তৎপুরুষ। কি হবে? সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ। তাহলে এখন বাকি থাকলো কি? দেখো বাকি থাকলো দুমোনার মুখচন্দ্র। দুমোনাটা একটু দেখি তো, দুমোনা। তাহলে এখানে মূল দু মানে তো দুই, দু মানে কি? দুই। সংখ্যা আছে, এখন সংখ্যা থাকলে যে দ্বিগু বা সংখ্যাবাচক হবে এমন না, কোন একটু ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমটা কেন হলো? দেখো এখানে কি আছে? মন আছে। এই মনের সাথে কি আছে? আ আছে। এই আটা কি? আটা হলো প্রত্যয়। আমরা একটু আগে দেখছিলাম যদি আ থাকে, যদি কি থাকে? ও থাকে আর এ থাকে, তাহলে কি হয়? তাহলে প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়। কি হয়? প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়। তাহলে দেখো দুমোনা, তাহলে দুমোনা কি হবে?
দুই দিকে মন যার, দুই দিকে মন যার, এরকম আছে না অনেক বেটা অনেক বেডি যার মন দুই দিকে পড়ে থাকে। তাহলে কি হবে দুই দিকে মন যার, দুই দিকে মন যার, তাহলে কি হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, বহুব্রীহি। ওকে, মুখচন্দ্র দেখো, মুখচন্দ্র রাজীব রানী বলতেছে আমি, তোমার মন দুই দিকে পড়ে আছে? আর মানুষের লেখছে আমার এক্স এর। আচ্ছা, তার মানে তোমার দিকেও পড়ে থাকতো, আরেকজনের দিকেও পড়ে থাকতো। আচ্ছা, এই ব্যাপার। ওকে, তাহলে দেখো মুখচন্দ্র, তাহলে মানুষের মুখ কখনো চাঁদের মতো হয় না। তুলনাটা কি? তুলনাটা একদম কি ভাওতাবাজি, তাই না? চাপাবাজি বা মিথ্যা। তাহলে মিথ্যা চাপা, এই মিথ্যা বা চাপাবাজি হলে বা ভাওতাবাজি হলে সেটা কি হয়ে যায়? উপমিত কর্মধারা হয়। কি হয়ে যায়? তুলনাটা ওইরকম হয়ে গেলে উপমিত কর্মধারা হয়। কি হয়? উপমিত কর্মধারা হয়। এখন কার সাথে কার তুলনা? চাঁদের সাথে মুখের তুলনা। তাহলে কি মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, মুখ হলো চাঁদের মতো, মুখ চাঁদের মতো। তাহলে মুখচন্দ্র কি? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। দেখি আলিম পরীক্ষার্থী কারা কারা আছে একটু হাত তোলো। আলিম পরীক্ষার্থী কারা কারা আছে একটু হাত তোলো। আলিম মাদ্রাসা বোর্ড। চন্দ্রের ন্যায় মুখ কি হবে? হ্যাঁ আনাহিতা, চন্দ্রের ন্যায় মুখ হবে, কোনো সমস্যা নাই। জিন্নাতুল ফেরদৌস বলছে অর্থাৎ নাকি অনেক দিকে পড়ে থাকে, মানে এ তো আরো অ্যাডভান্স, দুই দিকেও পড়ে থাকে না, অনেক দিকে পড়ে থাকে। আচ্ছা, জেহাদ হোসেন বলতেছে আমার গার্লফ্রেন্ডের মুখ চন্দ্রের মতো। তোমার গার্লফ্রেন্ড এই কমেন্টটা স্ক্রিনশটে দেখাবা। দেখছো তোমাকে হলো পাবলিক কমেন্টেও তোমার এভাবে প্রশংসা করি। ওকে, নুরের আরও বলতেছে আলিম, জিহান বলতেছে আলিম, সুমাইয়া ইয়াসমিন বলতেছে আলিম, তাকওয়া মিম ইবাদি আলিম। আচ্ছা, তাহলে আলিমের অনেকেই আছে। তো দেখো তোমাদের আলিমের প্রশ্নটা আমরা একটু সলভ করি। কামরুন বিনতে কানিজ বলতেছে আলিম। ওকে, অনেকেই আছে, অনেকেই, উম্মে রুমানা, আমেনা আক্তার, তারিক, অনেক আলিম আসো। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য, তোমাদের তাহলে কোশ্চিন কেমন হয়? তোমাদের কোশ্চিন মনিরুল হক আলিম। আচ্ছা, তার বেশিরভাগই দেখি আলিম, ফিরে এসে রবের পথে। তাহলে আলিমের প্রশ্ন কি খুব কঠিন হয়? না, আলিমের প্রশ্ন আরো সহজ। দেখো মানে ওদের মতোই আর কি, হ্যাঁ ওগুলোর মতোই, যেগুলো এতক্ষণ শিখলাম সেগুলোই, ঘুরে উল্টে একই। আলিমও যা, সাধারণ এই বোর্ডগুলো তাই, কোশ্চিন একই কোশ্চিন। ওকে, নুরিও বলতেছে আলিম। ওকে, তাহলে মায়ে ঝিয়ে দেখো কি আছে? এ, তাহলে কি মায়ে ঝিয়ে, দুইটাতে কি আছে? বিভক্তি লোপ পায়নি, দুইটাতে বিভক্তি লোপ পায়নি, তাহলে কি হবে? অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক দ্বন্দ্ব, তাহলে এটা লিখলাম না। তাহলে কি মায়ে ও ঝিয়ে, ব্যাসবাক্য কি হবে? মায়ে ও ঝিয়ে। তাহলে গলা গলি, তাহলে কি গলায় গলায় যে মিলন, গলায় গলায় যে মিলন, তাহলে কি বলতো? গলায় গলায় যে মিলন, তাহলে কি ব্যতিহার বহুব্রীহি, তাই না? পারস্পরিক ক্রিয়া বিনিময়, ব্যতিহার বহুব্রীহি। তারপর দেখো চৌকাঠ, চৌকাঠে একটু পরে আসতেছি, একটু পরে আসি। দেখো তোমাদের কমন পড়ছে আরেকটা কি? প্রশান্তি। তাহলে প্রশান্তি কি? প্রকৃষ্ট যে শান্তি, প্রকৃষ্ট যে শান্তি। তাহলে কি সমাস? প্রাদি সমাস। যুগান্তর, অন্তর আছে কি? উন্নযোগ। কি সমাস? নিত্য সমাস। তাহলে দেখো নিত্য পাইছো, প্রাদি পাইছো, দ্বন্দ্ব পাইছো, আর কি লাগে বলো? আর কি লাগে? চারটা করে তো সব জায়গায় কমন, মানে চারটা করে একদম টেকনিক ধরে ধরে কমন, মানে 4 মার্ক ইনশাল্লাহ। আমাদের যতগুলো স্টুডেন্ট ক্লাস করছো 4 মার্কস তোমরা সমাজ জীবনে যদি নাও শিখো, নাও পারো, নাও প্র্যাকটিস করো, তাও 4 মার্ক পাবা, তাও 4 মার্ক পাবা। ওই 1 মার্কসের জন্য বাকিগুলো প্র্যাকটিস করতে হবে এবং অ্যাডমিশনের জন্য। তারপর দেখো উপকূল কি আছে? উপ আছে। উপ কি? উপ হলো উপসর্গ। তাহলে উপসর্গতে শুরু হলে কি হয়? অব্যয়ভাব সমাস হয়। কি হয়? অব্যয়ভাব সমাস হয়, অব্যয়ভাব সমাস। তাহলে উপকূল, উপকূল কি? কুলের সমীপে বা কুলের নিকটে, কুলের কাছে বোঝায়। কি বোঝায়? কুলের কাছে। তাহলে কি? কুলের সমীপে, কুলের সমীপে, কুলের নিকটে। সমীপে মানে কি? নিকটে, কুলের নিকটে। তাহলে উপকূল হয়ে গেল, গলাগলি হয়ে গেল। থাকলো কি? আগাগোড়া। তাহলে আগাগোড়া, আদ্যান্ত পড়ছো না? আদি থেকে অন্ত, মানে শুরু থেকে শেষ, এরকম আগা থেকে গোড়া। কি হবে? আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া,
তাহলে আগা থেকে গোড়া, তাহলে দ্বারা দিয়া কর্তৃক সরি হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে বাদ গেলে কি, বাদ গেলে পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, আগা থেকে গোড়া পঞ্চমী তৎপুরুষ। থাকলো কি শোকানল আর চৌকাঠ, তাই না? তাহলে শোকানল, শোকানল কি দেখো শোক, মানুষের শোক তুমি দেখতে পাও, শোক দেখতে পাও, তোমাদেরকে সব শিখাইছিলাম। শোক যোগ অনল শব্দটা সন্ধি নিয়মে শোকানল হয়ে গেছে। তাহলে মানুষের শোক দেখা যায়? দেখা যায় না। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বা অদৃশ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন বা কি বলা হচ্ছে, কে অদৃশ্য বলা হচ্ছে, অদৃশ্য নাউন বলা হচ্ছে। আর দেখো অনল মানে কি আগুন, অনল মানে কি আগুন, আগুন আমরা কি করতে পারি কনক্রিট নাউন বা দৃশ্যমান, কনক্রিট আর লিখতে গেলে আমরা দৃশ্যমান। তাহলে কি আমরা দেখতে পাই, অনল কি আমরা দেখতে পাই। তাহলে একটা অদৃশ্য একটা দৃশ্য, তাহলে একটা অদৃশ্য একটা দৃশ্য হলে কি হয়ে যায়, রূপক কর্মধারয়, কি হয় রূপক কর্মধারয়। এমডি জিহান বলছে মাদ্রাসা লাস্টে কেন দেয়? আসলে ওই প্রশ্নগুলো যেখান থেকে সংগ্রহ করা হয় সাধারণ বোর্ডগুলো এক সিরিয়ালে ঢালাভাবে থাকে, আর তারপরে গিয়ে মাদ্রাসা, মাদ্রাসা ফার্স্টেও নেওয়া যেতে পারে, ঠিক আছে সামনের দিন ফার্স্টে নিব নেই, কোনো সমস্যা নেই। এই যে এক্স্যাক্টলি তারিখ ভালো বুঝতেছে, প্রধান অতিথি সবার পরে আসে একদম কারেক্ট, যে প্রধান অতিথি বা প্রধান বক্তা সে সবার পরে উঠে স্টেজে, তাই না? তো মাদ্রাসা বোর্ড হলো প্রধান অতিথি, এই জন্য লাস্টে উঠছে। তাহলে শোকানল কি শোক রূপ অনল, কি বলা হচ্ছে শোক রূপ, শোক রূপ অনল। তাহলে কি রূপক কর্মধারয় পেয়ে গেলাম, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। আচ্ছা থাকলো কি চৌকাঠ, এখন চৌদে কি চার, চৌদে কি চার, তাই না? এখন চারটা কাঠ দিয়ে কি কাঠ, চার কাঠের সমাহার, চার কাঠের সমষ্টি এমন কিছু না, চৌকাঠ দিয়ে চার কাঠের সমষ্টি বোঝায় না। চৌকাঠ এমন একটা জায়গা যেটা একটা পাল্লাকে বোঝায়, একটা দরজাকে আটকে রাখে। কি করে একটা দরজাকে আটকে রাখে, দরজাকে আটকে রাখে। আচ্ছা রাকিবুল ইসলাম, রাকিব বলবো ধৈর্য ধরো, এটা শেষ করে নেই তারপর বলতেছি। আচ্ছা তাহলে চৌকাঠ কি, চৌকাঠ হলো চৌ মানে কি চার, তাহলে চার কাঠ, চার কাঠ যে কাঠামোর, চার কাঠ যে কাঠামোর মানে কি বোঝাচ্ছে, মানে দরজার পাল্লাকে বোঝাচ্ছে, দরজার পাল্লাকে বোঝাচ্ছে, দরজার পাল্লাকে বোঝাচ্ছে। তাহলে কি হবে, তাহলে এটা হবে হলো সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি সমাহার প্রকাশ করতো তাহলে কি হতো, তাহলে হতো হলো, তাহলে কি হতো বলতো, তাহলে হতো কি, তাহলে হতো দ্বিগু সমাস। তাহলে কি হতো দ্বিগু সমাস। সাজ্জা কি শাহজাদা আলম মুমূর্ষু কি স্যার, তোমার প্রথমত মুমূর্ষু বানানটা ঠিক হয়নি, প্রথমত তোমার মুমূর্ষু বানানটা ঠিক হয়নি, মূর্ধন্য ষ নিচে আরেকটা রস্যও দাও, তারপরে মুমূর্ষু বানানটা ঠিক হবে, দিয়ে কমেন্ট করো, তারপর বলতেছি মুমূর্ষু কি। বানানটাকে ঠিক করে লেখো, ইব্রাহিম সরকার। তাহলে আমাদের কি বাকি থাকলো আর কিছু, আর কিছু বাকি থাকলো দেখো তো। হ্যাঁ ভেরি গুড। মুমূর্ষু হলো মৃত্যু আসন্ন, মৃতপ্রায় কোনো মানুষকে বোঝায় মুমূর্ষু, মৃত্যু আসন্ন বা মৃতপ্রায় কোনো মানুষকে বোঝায় মুমূর্ষু। ওকে এখন বলো যে আমরা সমাসের মোটামুটি সবগুলা বোর্ড, আমার মনে হয় না এরকম ক্লাস কেউ নিছে, হ্যাঁ বাংলাদেশে মনে হয় না যে এই 8-9টা বোর্ডের সকল সমাসের প্রশ্ন এভাবে সলভ কেউ করাইছে, মনে হয় না কেউ করাইছে। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি 1 মিনিট নজর রাখবো কমেন্টের দিকে। চৌকাঠ তো করলাম, চার কাঠ যে কাঠামোর সংখ্যাবাচক বহুব্রীহি। বিধবা আরেকবার বলেন, মাহাইদা রুবা বা বিধবা আরেকবার বলেন। বিধবা দেখো বি দিয়ে শুরু হলে অ ওনা বে বি নানি স বলছিলাম কি নয় সমাস হবে, তাই না? বি হইয়াছে, বি মানে হলো এই বি মানে হলো বিগত, বি মানে বিগত, হইয়াছে, হইয়াছে, ধব, ধব মানে স্বামী, যার, বি হইয়াছে ধবজার মানে বিগত হইয়াছে, ধবজার মানে যার স্বামী মারা গেছে সেটাকে বলা হচ্ছে বিধবা।
দ্বিতীয় লন্ডনে আপনাকে আমন্ত্রণ রইল সাগর চৌধুরী। ঠিক আছে, তোমার আমন্ত্রণ গ্রহণ করলাম। আল্লাহ জানে কতদিনে সুযোগ সুবিধা হবে। খুব ইচ্ছা ছিল যে এই ডিসেম্বর জানুয়ারিতে যাব সিলেটের দিকে, কিন্তু হয়ে উঠলো না আর। তোমার নাম ভুল পড়তেছি, মাহাদিয়া রুবাবা। এবার কি ঠিক আছে? স্যার সব বোর্ড সলভ করলে এনাফ হবে? এনাফ তুমি আরও সলভ করতে পারো। সলভ করলে তো তোমার যত করবে তত জ্ঞানের গভীরতা বাড়বে। সমস্যা এমন একটা জিনিস, সেটা প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। টেকনিক মানে মৌলিক জিনিস বোঝার পরে প্রচুর প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আজকে সময় শেষ হলো আলহামদুলিল্লাহ। যথাবিধি বিধিকে অতিক্রম না করে, আরমান হোসেন, যথাবিধি বিধিকে অতিক্রম না করে। খুবই সহজ তো, যথাতে শুরু হলেই ওই অতিক্রম না করে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আচ্ছা, দোয়া করিও আমার জন্য। ওয়ালাইকুম সালাম। আমচত্বর আপনার দাওয়াত? তাই আমচত্বর, তাই আমচত্বর তো প্রায় যাওয়া হয়। নোয়াখালী রাষ্ট্রে ভিসা ছাড়া দাওয়াত রইল। ঠিক আছে, নোয়াখালী রাষ্ট্রে গেছি কখনো? নোয়াখালীতেও কখনো যায়নি। জানেন সাগর চৌধুরী, সিলেটের প্রবেশদ্বারে তোমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। মনিরুল হক, নির্ধারিত ক্লাসই আগে শেষ করি, তারপর দেখা যাবে নির্ধারিত ক্লাস শেষ করার পর নেওয়া যাবে কিনা। আরমান হোসেন, টাঙ্গাইল। আমরা মানে আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকাতে যেতে গেলে টাঙ্গাইলের উপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, টাঙ্গাইলের উপর দিয়ে যাই। ঠিক আছে, তোমাদের এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ সময় সাথে ছিলে আমার সাথে, এবং তোমরা, আমি আশা করি অনেক ক্লাসটা অনেক উপভোগ করেছো। তোমাদের মধ্যে আমি চঞ্চলতা লক্ষ্য করেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এরকম চঞ্চল মন নিয়ে পড়ালেখা করো। সব কয়টি টপিক এভাবে তুমি যদি শিখতে পারো, তাহলে ইনশাল্লাহ শুধু একাডেমিক না, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না, তুমি অ্যাডমিশানে অনেক অনেক ভালো করবে। সকলের জন্য শুভকামনা রইল, সকলের জন্য দোয়া রইল, তোমাদের মঙ্গল কামনা করছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ভালো থেকো সকলে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটা কমেন্ট আমি বারবার পেলাম, সেটা একটু অ্যান্সার করি। তৃষ্ণার্ত, তৃষ্ণা দ্বারা ঋত। হ্যাঁ, তৃষ্ণায় কাতর, যে তৃষ্ণা দ্বারা ঋত, প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজ। হ্যাঁ, তা আমি আবার ব্যাক করলাম, একটু দুঃখিত, মানে বিদায় নেওয়ার পরে ব্যাক করতে হলো একটা সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। তৃষ্ণার্ত হলো তৃষ্ণা দ্বারা ঋত, তৃষ্ণা দ্বারা ঋত। হ্যাঁ, তৃষ্ণায় যে কাতর, এই যে দ্বারা আছে, এই জন্য তৃতীয়া তৎপুরুষ। তৃষ্ণার্ত হলো তৃতীয়া তৎপুরুষ। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।